দেখো, তাহলে হচ্ছে বেসিক বায়োলজিতে সেল চ্যাপ্টারটা তোমাদের আগেও একটু মনে আছে, তাই এটাতে অত টাইম লাগবে না। স্ট্রাকচার অফ ক্রোমোজোম, এটা হচ্ছে একটু নতুন। স্ট্রাকচার অফ ক্রোমোজোম যদিও অত বেশি কঠিন কিছু নেই। আর সেল সাইকেল, সেল ডিভিশনও অত সেরকম কিছু নেই। যেটা মেইন সেটা হচ্ছে জেনেটিক্স। কিভাবে বাবা মার থেকে ক্যারেক্টার বাচ্চাদের মধ্যে যায়, তাদের থেকে ক্যারেক্টার তার নেক্সট জেনারেশনে যায়, ক্যারেক্টার গুলো যে আমাদের বাবা মায়ের হাইট, স্কিন কালার কিভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যায়, সেইটা নিয়ে জেনেটিক্স পড়তে হবে। তারপরে চলে আসবে হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজিতে মানে প্ল্যান্টের বডির যে প্রসেস গুলো, প্রথম হচ্ছে প্ল্যান্ট কিভাবে রুট দিয়ে অ্যাবজর্পশন করে তোমার ওয়াটারকে। তারপরে প্ল্যান্ট কিভাবে লিভ দিয়ে ট্রান্সপিরেশন মানে ওয়াটারকে ছেড়ে দেয় নিজেকে কুল রাখার জন্য, তারপরে ওয়াটারকে টানার জন্য। প্ল্যান্টের ফটোসিনথেসিসের ডিটেইল চ্যাপ্টার। আর কেমিক্যাল কোঅর্ডিনেশন মানে প্ল্যান্ট হরমোন, প্ল্যান্টের অক্সিন, জিবরেলিন, ভেরিয়াস টাইপস অফ হরমোন, সেই হরমোন গুলো কোথায় তৈরি হয়, কি কি কাজ করে সেগুলো। তারপরে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অ্যানাটমিতে তোমাদেরকে পড়তে হবে কি কি স্ট্রাকচার পড়তে হবে অ্যানাটমিতে। যেমন মনে করো যদি সার্কুলেটরি সিস্টেমের কথা বলি, তোমাদেরকে অ্যানাটমিতে পড়তে হবে হার্টের স্ট্রাকচার। আর ফিজিওলজিতে পড়তে হবে হার্ট কিভাবে কাজ করে। সেরকমই এক্সক্রিটারি সিস্টেমে তোমাদেরকে পড়তে হবে কিডনি, কিডনির অ্যানাটমি এন্ড ফিজিওলজি মানে কিডনি কিভাবে কাজ করে। নার্ভাস সিস্টেমে পড়তে হবে ব্রেইন, স্পাইনাল কর্ড। তারপরে সেন্স অর্গানে পড়তে হবে আই, নোজ, ইয়ার, স্কিন, এগুলো, টাং। এন্ডোক্রাইন সিস্টেমে পড়তে হবে, এটা হচ্ছে হিউম্যান হরমোন। হিউম্যান হরমোন হচ্ছে তোমার গ্রোথ হরমোন, পিটুইটারি থেকে যে হরমোন গুলো সিক্রিট হয়, এই হরমোন গুলো পড়তে হবে। আর রিপ্রোডাক্টিভ সিস্টেম তোমাদের আগেও ছিল, হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, ওটা ক্লাস 9-এ ছিল মনে হয় না? এটা 8-এ ছিল। ওইটাই আছে সেম, এর থেকে বেশি কিছু নাই। 8-এ যেটা ছিল ওটাই আছে। হিউম্যান ইভলিউশনটা একটা নতুন, যে কিভাবে এপস থেকে হিউম্যান আসলো, স্টেজ বাই স্টেজ, এরা বাই এরা, এখানে টাইম ফ্রেমের ব্যাপার আছে। সেটা এখানে একটু নতুন, কিন্তু এটা অত অ্যানালিটিক্যাল চ্যাপ্টার না, এটা মুখস্থ করার মতো। পপুলেশন, এটা খুব একটা ভালো চ্যাপ্টার। পপুলেশন চ্যাপ্টারটা খুব সুন্দর চ্যাপ্টার, যে শুধুমাত্র যে হিউম্যানের পপুলেশন তা না, প্ল্যান্টের পপুলেশন আছে, তারপর মনে করো ইনসেক্টের পপুলেশন আছে, পপুলেশনের গ্রো হওয়ার বিভিন্ন রকমের প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন গুলো আমাদেরকে এখানে পড়তে হবে। আর এই ইউনিটটা সব থেকে ইজি ইউনিট আর স্কোরিং ইউনিট। কেন? কারণ এই পলিউশন, এগুলো খুবই ইজি ব্যাপার। যে ওয়াটার পলিউশন, তারপরে এয়ার পলিউশন, সয়েল পলিউশন, সেগুলোর কারণ কি, কিভাবে সলভ করা যাবে, এগুলো আমাদের আগেই মোটামুটি ছোট থেকে এগুলো পড়ে আসছি। আর এগুলার মধ্যে এই এত অবধি হচ্ছে তোমাদের সিলেবাস, মানে 16টা চ্যাপ্টার। তারপরে এখানে এগুলো কিছু নেই, ওয়ার্ড রুট, গ্লসারি মানে কিছু আহ, তোমার টার্মিনোলজি, বায়োলজি রিলেটেড কিছু টার্মস আছে, সেগুলোর মিনিং দেওয়া আছে। তারপরে হচ্ছে যে সিলেক্টেড গ্লসারি অফ বায়োলজিক্যাল টার্মস। তারপরে সায়েন্স পেপার 2024-এর সলভ পেপারটা দেওয়া আছে। স্পেসিমেন কোশ্চেন পেপারটা দেওয়া আছে 3টা, 2025-এরও দেওয়া আছে। আর মডেল কোশ্চেন পেপার কিছু দেওয়া আছে। তো তোমাদের বেসিক মোটামুটি 16টা চ্যাপ্টার করতে হবে। আর ক্লাস 10টা খুবই ইজি, অত কঠিন অত সেরকম কিছু নেই। কেন ইজি? কারণ তোমরা যাতে বোর্ড এক্সামে অনেক বেশি স্কোর করতে পারো তাই। তাহলে চলে আসো হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, সেল, দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। ইন্ট্রোডাকশনটা একটু পড়বে তোমরা। এই ইন্ট্রোডাকশনে আমরা অলরেডি জানি যে প্রত্যেকটা লিভিং অর্গানিজমের বডি সেল দিয়ে তৈরি। একটা বিল্ডিং যেরকম ব্রিক্স দিয়ে তৈরি, তাহলে এক একটা ব্রিক্স কে যদি আমরা এক একটা ইউনিট ধরি, তাহলে আমাদের বডির এক একটা সেলও হচ্ছে এক একটা ব্রিক্স এর মতো। এক একটা বডির এক একটা সেল হচ্ছে এক একটা ব্রিক্স এর মতো। কিন্তু একটা বিল্ডিং এর ব্রিক্স, সবগুলো ব্রিক্স এর সাইজ, শেপ যেরকম সেম হয়, কিন্তু আমাদের বডির সবগুলো সেলের সাইজ আর শেপ সেম হয় না।
আমাদের ব্রেনের যে সেলগুলো আছে সেগুলো একটু অন্যরকম দেখতে হয়, আমাদের ব্লাডের যে সেলগুলো আছে সেগুলো একটু অন্যরকম দেখতে হয়। কেন স্যার আমাদের সব সেল কেন একই রকম দেখতে হয় না? কারণ আলাদা আলাদা সেলের আলাদা আলাদা ফাংশন আছে, সেই জন্য ফাংশনের উপরে ডিপেন্ড করে সেলের শেপ সাইজ গুলো সব আলাদা আলাদা হয়। তো স্যার সেলের মেইন কাজ কি? সেলের মেইন কাজ হচ্ছে আমাদের বডির বিভিন্ন পার্টকে সাপোর্ট করা, তারপরে অনেক রকমের কেমিক্যাল সিক্রিট করা, মেইনলি হরমোন এন্ড এনজাইম সিক্রিট করা, আর অনেক রকমের অ্যাক্টিভিটি করা। কিরকম অ্যাক্টিভিটি করা? যেরকম ধরো আমরা থিঙ্কিং করছি, ওটা ব্রেনের সেল ওই কাজগুলো করে। আমাদের হার্ট যে বিটিং করে ব্লাডকে সার্কুলেট করাচ্ছে, ওটা হার্টের সেল করে। আমাদের কিডনি যে ব্লাডের মধ্যে থাকা টক্সিক ওয়েস্ট কে ফিল্টার করছে, ওটা কিডনির সেল করে। তো এরকম বডির অনেক রকম অ্যাক্টিভিটি আমাদের করে থাকে প্রত্যেকটা সেল। তো এবার কোশ্চেনটা হচ্ছে যে ফার্স্ট কোশ্চেনটা যে চ্যাপ্টারটার নাম কি, যে সেল ইজ দা স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। এবার এগুলো ছোট থেকে পড়ছি, কিন্তু কেন স্ট্রাকচারাল কেন ফাংশনাল? স্ট্রাকচারাল কেন অলরেডি আমি বলে দিলাম, কারণ একটা লিভিং অর্গানিজমের বডিটা স্ট্রাকচারটা তৈরি হয় সেল দিয়ে, সেলটাই হচ্ছে বেসিক ইউনিট, তাই এটা স্ট্রাকচারাল। এবার ফাংশনাল কেন? কারণ এবার ফাংশনাল জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একটা লিভিং অর্গানিজম যা যা ফাংশন করে, একটা সিঙ্গেল সেলের মধ্যে সেই ফাংশন গুলোই হয়। যেমন এক্সাম্পল, আমি যেরকম খাচ্ছি, একটা সেলও কিন্তু খায়। আমি যেরকম মুখ দিয়ে খাচ্ছি, একটা সেলের বডিতেও কিন্তু ওই খাবারটা কিন্তু সেলের ভিতরে ঢুকছে। তাহলে সেলেরও ফুডের দরকার, এক নাম্বার। দুই নাম্বার, আমরা যেরকম এক্সক্রিশন করছি, মানে টক্সিক ওয়েস্ট কে বডির বাইরে বের করে দিচ্ছি, একটা সেলও কিন্তু টক্সিক ওয়েস্ট কে বডির বাইরে বের, মানে নিজের থেকে বাইরে বের করে দেয়। তারপরে হচ্ছে আমাদের আমরা যে এনার্জি তৈরি করছি, এনার্জি দিয়ে যে আমরা কাজ করছি, যে খাবারটা খেলাম সেই খাবারটা দিয়ে যে আমরা এনার্জি দিয়ে কাজগুলো করছি, একটা সেলের ভিতরেও কিন্তু এনার্জি তৈরি হয় ওই খাবারটা দিয়ে। কোন সেল অর্গানেল এনার্জি তৈরি করতে হেল্প করে বলো? মাইটোকন্ড্রিয়া। তো এরকম একটা একটা হোল বডি যা যা ফাংশন করে, একটা সিঙ্গেল সেলও তাই তাই ফাংশন করে, কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে। সেই জন্য সেলকে ফাংশনাল ইউনিটও বলা হয়। স্ট্রাকচারাল কেন আর ফাংশনাল কেন, তাহলে বুঝতে পারলে তো? আচ্ছা, নেক্সট এখানে তোমাদেরকে পড়তে হবে যে সেল থিওরি। সেল থিওরি তোমাদেরকে পড়তে হবে। আহ তিনজন সায়েন্টিস্ট, নামগুলো দেওয়া নেই, যাই হোক সিলেবাসে নেই হয়তো সেই জন্য দেওয়া নেই। তো সায়েন্টিস্টরা সেল সম্পর্কে অনেকদিন ধরে রিসার্চ করে তিন চারটা থিওরি, বেসিক থিওরি প্রপোজ করেছে। এক নাম্বার থিওরি হচ্ছে অল লিভিং থিংস আর মেড আপ অফ সেল। লিভিং থিংস মানে সেল হতেই হবে, যদি ওটা একটা ভাইরাসও হয়, ভাইরাসও সেল। দুই নাম্বার, সেল হচ্ছে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, এটা তো বলেই দিলাম, এক্সপ্লেন করেই দিলাম। তিন নাম্বার হচ্ছে all cells are basically alike in chemical composition and metabolic process. Alike মানে সেম, মানে তোমার ব্রেনের সেলের মধ্যে কি কি কেমিক্যাল আছে, তোমার কিডনির সেলের মধ্যে কি কি কেমিক্যাল আছে, তোমার হার্টের সেলে কি কি কেমিক্যাল আছে, সব সেম। আর মেটাবলিক প্রসেস মানে কেমিক্যাল রিয়াকশন। মেটাবলিক প্রসেস মানে কেমিক্যাল রিয়াকশন, মানে সবগুলো সেলের মধ্যে সেম কেমিক্যাল রিয়াকশন হয়। যেমন একটা কেমিক্যাল রিয়াকশনের এক্সাম্পল আমি দিচ্ছি, রেসপিরেশন, যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, এনার্জি তৈরি করা, তো সব সেলের মধ্যে রেসপিরেশন হয়। বুঝতে পারলে তো কেমিক্যাল। তারপরে হচ্ছে আর মেটাবলিক প্রসেসের তোমাদেরকে বেসিক আইডিয়াটা দিয়ে দিই। মেটাবলিক প্রসেস মানে কি, আমাদের বডিতে প্রোটিন আছে, আমাদের বডিতে ফ্যাট আছে, তারপরে আমাদের বডিতে হচ্ছে তোমার কার্বোহাইড্রেটস আছে। তো প্রোটিন ফ্যাটে কনভার্ট হতে পারে, ফ্যাট কার্বোহাইড্রেটে কনভার্ট হতে পারবে, কার্বোহাইড্রেট প্রোটিনে কনভার্ট হতে পারবে। এগুলো সব ইন্টারচেঞ্জেবল। এই কেমিক্যাল রিয়াকশন গুলোকে বলা হয় মেটাবলিজম অর মেটাবলিক প্রসেস। তো এগুলো কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হয়। আর এই কেমিক্যাল রিয়াকশনে কি হেল্প করে মনে রাখবা, এগুলোতে হেল্প করে এনজাইম। এনজাইম কি স্যার? তোমরা কেমিস্ট্রিতে পড়েছো ক্যাটালিস্ট, কেমিক্যাল রিঅ্যাকশনকে বুস্ট আপ করে ক্যাটালিস্ট। তো এনজাইমও হচ্ছে ক্যাটালিস্ট। হুম,
না, এনজাইম হচ্ছে কেমিক্যাল। এনজাইম কেমিক্যাল স্যার। এনজাইম কি দিয়ে তৈরি? এনজাইম মেইনলি প্রোটিন দিয়ে তৈরি হয়। অনেক রকমের এনজাইম হয়। যেমন তোমরা ছোট ক্লাসে পড়েছো ডাইজেশন, ডাইজেস্টিভ সিস্টেম বুঝছো না? ডাইজেস্টিভ সিস্টেমে প্রোটিনকে ডাইজেস্ট করতে হেল্প করে প্রোটিয়েজ, মনে আছে? কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করতে হেল্প করে অ্যামাইলেজ। তো এগুলো হচ্ছে এই এনজাইম গুলো দিয়ে এই মেটাবলিজম গুলো হয়। তো প্রত্যেকটা সেলের মধ্যে সেম মেটাবলিক প্রসেস, মানে সেম কেমিক্যাল রিঅ্যাকশন হবে। হুম। হ্যাঁ, এগুলো এগুলো সব কার্বন কম্পাউন্ড, বুঝলে? প্রোটিন বলো, ফ্যাট বলো, কার্বোহাইড্রেট বলো, এগুলো ক্লাস 11-এ উঠলে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের ডিটেল স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার গুলো পড়তে হবে। তখনই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এগুলো বেসিক্যালি সব কার্বন কম্পাউন্ড, মানে অর্গানিক কম্পাউন্ড। প্রথমে ওদের বন্ডিং গুলো ভাঙবে। বন্ড যেগুলো আছে ওদের মধ্যে, স্ট্রাকচারের মধ্যে যে কার্বন কার্বন, কার্বন হাইড্রোজেন যে বন্ড গুলো আছে, না কোন কন্ডিশনে না, এটা মানে কখন প্রোটিন ফ্যাটে কনভার্ট হবে, কখন ফ্যাট প্রোটিনে কনভার্ট হবে, এটা ডিপেন্ড করে তার নেসেসারি, মানে নেসেসিটির উপরে। প্রয়োজন থাকলে কনভার্সন হবে। বুঝতে পারলে? ধরে নাও কোনো একটা জায়গায় আহ, একটা মানে ফ্যাটের দরকার আছে এনার্জি তৈরি করার জন্য, কিন্তু ওখানে ফ্যাট নেই, ওখানে ধরো প্রোটিন আছে, তখন প্রোটিনটা ফ্যাটে কনভার্ট হবে। আবার কোনো একটা জায়গায় মনে করো প্রোটিন দরকার আছে, কিন্তু ওখানে প্রোটিন নেই, ফ্যাট আছে, তখন ফ্যাট প্রোটিনে কনভার্ট হবে। এটা বডির কোথায় কোন জিনিসটা কিভাবে দরকার তার উপরে ডিপেন্ড করে এই মেটাবলিজম গুলো হয়। আর লাস্ট থিওরি হচ্ছে, কখনো একটা সেল আউট অফ দা ব্লু তৈরি হয় না। মানে মানে হাওয়ার মধ্যে একটা সেল তৈরি হয়ে গেল নিজে নিজে, হবে না। জলের মধ্যে সেল তৈরি হয়ে গেল নিজে নিজে, হবে না। আগের থেকে যদি একটা সেল থাকে, প্রি এক্সিস্টিং মানে আগের থেকেই যদি কোনো একটা সেল থাকে, সেই সেলটা ডিভাইড করেই নতুন আর একটা সেল তৈরি হতে পারে। তো অল লিভিং বিংস অ্যারাইভ ফ্রম এ প্রি এক্সিস্টিং সেল। যেমন হিউম্যানের শুরুটা কি থেকে হয়? স্পার্ম আর ওভামের ফিউশন হয়ে কি তৈরি হয়? জাইগোট। তো জাইগোট হচ্ছে একটা সিঙ্গেল সেল। তাহলে মানুষের একটা হিউম্যান বলো, বার্ড বলো, বা যে কোনো, সে প্রত্যেকটা অর্গানিজমই একটা সেল থেকে কিন্তু শুরুটা হয়। আচ্ছা, তাহলে চলে আসো সেলের কাউন্ট গুলো দেখে নিই যে হাউ মেনি সেলস। যত বড় অর্গানিজম হবে, লার্জার দা অর্গানিজম, তত বেশি সেল হবে, গ্রেটার উইল বি দা নাম্বার অফ সেল। তো সেলের নাম্বার এখান থেকে বেসিক্যালি করবা ভালো করে, যে একটা অর্গানিজমের মধ্যে কতগুলো সেল থাকতে পারে। দেখো কোনো কোনো অর্গানিজম আছে ইউনিসেলুলার, মানে একটা সেল দিয়েই তৈরি। এক্সাম্পল অ্যামিবা, প্যারামেসিয়াম, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ক্লামাইডোমোনাস। এগুলো সব ইউনিসেলুলার। ইউনি মিন্স ওয়ান, একটাই সেল দিয়ে তৈরি। আর সেল যেহেতু মাইক্রোস্কোপিক হয়, তাই একটা সেল যেহেতু তৈরি, তাই এই অর্গানিজম গুলো মাইক্রোস্কোপিক হয়, মানে মাইক্রোস্কোপ ছাড়া এমনি খালি চোখে দেখা যাবে না। আর মাল্টি সেলুলার, মাল্টি মানে হচ্ছে মেনি, তার মানে এরা একটা সেল দিয়ে না, অনেকগুলো সেল দিয়ে তৈরি। তো বেশিরভাগ, মেজরিটি মানে কি, বেশিরভাগ অর্গানিজমই কিন্তু মাল্টি সেলুলারই হয়। এক্সাম্পল মনে করো প্ল্যান্টের মধ্যে ভলভক্স, রোজ, মসকুইটো, ম্যাঙ্গো, হিউম্যান, এরা সবাই কিন্তু মাল্টি সেলুলার অর্গানিজম, মানে মিলিয়নস অফ সেলস দিয়ে তৈরি। তো হিউম্যানের বডিতে কতগুলো সেল থাকে? অ্যান অ্যাভারেজ adult human is composed of approximately 200 different types of cell। 200টা সেল না, 200 রকমের সেল দিয়ে তৈরি। কতগুলো সেল থাকে? 37.2 ট্রিলিয়ন। তোমার 100 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন হয়। তারপরে স্যার আমাদের বডিতে কতগুলো নার্ভ সেল আছে? নার্ভ সেল ব্রেনের মধ্যে, ব্রেনের কর্টেক্স এর মধ্যে কতগুলো নার্ভ সেল আছে? 100 বিলিয়ন। তারপরে আমাদের কতগুলো রেড ব্লাড সেল আছে? 25 ট্রিলিয়ন। এরকম করে কিছু কাউন্টিং দেওয়া আছে, এগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, এবার চলে আসি যে সেলস হাউ স্মল, সেল কত ছোট হয়। তো বেসিক্যালি সব সেলের সাইজ কিন্তু সেম হয় না। সব থেকে ছোট সেল হয় ব্যাকটেরিয়া। এক ধরনের ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া সব থেকে ছোট সেল হয়। আর বড় সেল হচ্ছে অস্ট্রিচের এগ ধরা যেতে পারে। তো স্মলেস্ট সেল হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। হিউম্যানের ক্ষেত্রে রেড ব্লাড সেল। ইন হিউম্যান বডি কিন্তু মেনশন করা আছে
মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড রেড ব্লাড সেল কিন্তু সব থেকে ছোট না, হিউম্যানের বডির মধ্যে সব থেকে ছোট হচ্ছে রেড ব্লাড সেল। অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে ব্যাকটেরিয়া সব থেকে ছোট, মানে রেড ব্লাড সেলের থেকেও ছোট ব্যাকটেরিয়া। আর লংগেস্ট সেল হচ্ছে নার্ভ সেল। লার্জেস্ট আর লংগেস্ট এর মধ্যে ডিফারেন্স আছে। তোমরা ছোটবেলায় নার্ভ সেল বা নিউরনের স্ট্রাকচার পড়েছো, এই যে এরকম ডেনড্রন, ডেনড্রাইট, অ্যাক্সন, মনে আছে? এটা হচ্ছে লম্বা, মানে লেন্থের দিক থেকে লংগেস্ট হচ্ছে নার্ভ সেল, যেগুলো আমাদের ব্রেনের মধ্যে থাকে, স্পাইনাল কর্ডের থেকে বেরোয় সেগুলো। আর লার্জেস্ট মানে হচ্ছে ভলিউমের দিক থেকে, ভলিউমের দিক থেকে লার্জেস্ট হচ্ছে অস্ট্রিচের এগ। এবার অস্ট্রিচের এগ এর গোটাটাকে সেল হিসাবে কনসিডার করা হয় না, সবার বাইরে থাকে হচ্ছে এগ শেল, তারপরে থাকবে হচ্ছে একটা ইয়েলো পার্ট, তোমার সরি হোয়াইট পার্ট থাকে, যেটাকে বলা হয় অ্যালবুমিন। তারপরে থাকে এগ ইয়ক, আর তার এগ ইয়কের মধ্যে থাকে ছোট্ট জাইগোট। এই জাইগোটটাকে সেল হিসাবে কনসিডার করা হচ্ছে, এই জাইগোটটাকে সেল হিসাবে কনসিডার করা হচ্ছে, এটা হচ্ছে লার্জেস্ট সেল। তো এখানে কিন্তু বলা আছে যে ইট ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল সেল অফ দ্য লিভিং ওয়ার্ল্ড টুডে। দ্য হোয়াইট অ্যালবুমিন, সরি অ্যালবুমিন হবে না, অ্যালবুমেন হবে, albumen of the egg and the egg shell are extra part not directly involved in reproduction। মানে এগুলোকে তুমি সেলের পার্ট হিসাবে ধরবা না। এই যে শেল, অ্যালবুমেন, এগুলো সেলের পার্ট না, সেলটা হচ্ছে বেসিক্যালি ওর ভেতরে যে জাইগোটটা আছে সেইটা, that are added on the actual egg as it passes down the reproductive tract। মানে এগ যখন বাইরে বেরোয়, মুরগির রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট থেকে যখন বাইরে বেরোয়, তখন এই এগ শেল, অ্যালবুমেন এগুলো তৈরি হতে থাকে। কিভাবে, একটা ছোট্ট একটা শর্টস দেখাচ্ছি, দেখো কিভাবে এগের শেলটা তৈরি হয় সেটা এখানে আছে। ইয়ে সাইলেন্ট করো, পরে করো, পরে করো, আগে দেখে নাও। আমি মেনশন করে দিচ্ছি যে কোন জায়গাটাতে শেল তৈরি হবে, দেখবা। এই যে এইখান থেকে দেখো, এখানে কিভাবে দেখাবে যে কিভাবে এগের শেলটা তৈরি হচ্ছে। এই যে এটা হচ্ছে ওদের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টটা এবার দেখাবে। এই যে এটা হচ্ছে ওদের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, এই যে জাইগোটটা যে এই যে যাচ্ছে, এই যে এইভাবে শেলটা তৈরি হয়ে তারপরে এগটা বাইরে এরকম ভাবে রিং হয়। বুঝতে পারলে? আগের থেকে কিন্তু শেলটা থাকে না, এগের শেলটা আগের থেকেই থাকে না, জাইগোটটা যখন রিপ্রোডাক্টিভ ট্র্যাক থেকে বাইরে বেরোতে থাকে তখন এই শেল, অ্যালবুমিন ওগুলো তৈরি হতে থাকে। এবার চলে আসে হচ্ছে সেলের শেপ। আসছে না, না, রেড ব্লাড সেল, না, না, রেড ব্লাড সেলই সব থেকে ছোট। না, হিউম্যান বডিতে নার্ভ সেল, এই তোমার লংগেস্ট লার্জেস্ট নার্ভ সেল, মানে এই তোমার ফিমারের এখানে একটা নার্ভ সেল থাকে, আমাদের নিউরন থাকে, ওটা লংগেস্ট, ওটাও লার্জেস্ট, সাইজের দিক থেকে ওটাই সব থেকে বড়। ওই জন্যই বললাম কোনটা ধরো না, পরে তুমি পরে ধরো। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে সেলের শেপ।
আমাকে বলো, আহ আমি এটা কোন সেল আঁকালাম? এটা সাইড ভিউ, এটা ফ্রন্ট ভিউ। রেড ব্লাড সেল। আচ্ছা, তারপরে ওপরের এই সেলটা, এটা কোন সেল? নার্ভ সেল আর নিউরন। হুম। তারপরে হচ্ছে আমাদের, উম, বলো তো দেখি এটা পারো নাকি। এইটা আমাদের বডির কোন সেল আঁকালাম? না, এপিথেলিয়াম না। এটা হচ্ছে স্মুথ মাসল। এটা স্মুথ মাসলের ছবি। আচ্ছা, তাহলে আহ এইটা আমি কোন সেলের ছবি আঁকালাম? হ্যাঁ, ভলান্টারি। ভলান্টারি মাসল। ভলান্টারি মাসলের ছবি আঁকালাম। এটা স্মুথ মাসল হচ্ছে ইনভলান্টারি। তাহলে আরবিসির শেপ একরকম, নিউরনের শেপ একরকম, স্মুথ মাসলের শেলের শেপ একরকম, ভলান্টারি মাসলের আর স্কেলিটাল মাসলের শেপ একরকম। তো এবার কোয়েশ্চেনটা হচ্ছে কেন। আমি কিন্তু এটা একটু আগেই বললাম যে কেন ডিফারেন্ট ডিফারেন্ট শেপের সেল হয় আমাদের বডিতে, বলো তো কেন হয়? ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন করার জন্য, ঠিক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ডিফারেন্ট শেপস অফ সেলস আর অফেন রিলেটেড টু ডিফারেন্ট ফাংশনস। খুবই ইম্পর্টেন্ট, ডিফারেন্ট ফাংশনস দে পারফর্ম। তো আরবিসির ফাংশনটা বাই কনকেভ। কনকেভ মানে কি, তোমরা লেন্স পড়েছো চ্যাপ্টার, তাই কি না? আর বাই মানে কি, দুই সাইড, বাই মানে টু। তাহলে দুই দিক থেকে চ্যাপ্টা হয় বা ডিস্ক শেপের হয়। কেন? কারণ রেড ব্লাড সেলকে তোমার এরকম ব্লাড ভেসেলের ভিতর দিয়ে, এই যে ব্লাড ভেসেলের ভিতর দিয়ে এরকম ভাবে যাওয়া আসা করতে হয়, সেই জন্য ও চ্যাপ্টা হয়। প্লাস ওকে অক্সিজেনও ট্রান্সপোর্ট করতে হয়। চ্যাপ্টা হওয়ার জন্য অনেক বেশি অক্সিজেন ওর মধ্যে অ্যাকোমোডেট করতে পারে। হুম। সারফেস এরিয়া বেড়ে যায়, ঠিক। সেই, তো সেই জন্য যেহেতু ওকে অনেক ব্লাড ক্যাপিলারির মধ্যে দিয়ে যেতে হয় আর অক্সিজেনকে ট্রান্সপোর্ট করতে হয়, তাই ওর শেপটা এইরকম। তাহলে ওর ফাংশনের জন্য ওর শেপটা এরকম। তারপরে 2 নাম্বার চলে আসো, হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল আবার অ্যামিবার মতো দেখতে হয়। কেন? কারণ মনে করো আমাদের বডিতে কোনো একটা ব্যাকটেরিয়া বা জার্মস ঢুকেছে, হ্যাঁ, তাহলে এবার হোয়াইট ব্লাড সেল এরকম অ্যামিবার মতো দেখতে হবে। এবার এই হোয়াইট ব্লাড সেল অ্যামিবার মতো সিউডোপোডিয়া ফর্ম করে, সিউডোপোডিয়া এরকম করে ফর্ম করে ব্যাকটেরিয়াটাকে এনগালফ করে কিল করবে, যেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তো যেহেতু হোয়াইট ব্লাড সেলকে, ব্যাকটেরিয়াকে কিল করতে হয়, তারপরে মনে করো এটা একটা ব্লাড ক্যাপিলারি। এটা মনে করো ব্লাড ক্যাপিলারির সেলগুলো, এগুলো মনে করো, এটা মনে করো ব্লাড ক্যাপিলারি। এই ব্লাড ক্যাপিলারির ভিতরে মনে করো হোয়াইট ব্লাড সেল আছে, কিন্তু ব্লাড ক্যাপিলারির বাইরে একটা ব্যাকটেরিয়া আছে। তাহলে ব্লাড ক্যাপিলারির ভিতরে হোয়াইট ব্লাড সেলটা থেকে বাইরের এই ব্যাকটেরিয়াটাকে কিভাবে মারবে? তো এই ব্লাড ব্লাড ক্যাপিলারির এই যে স্কিনটা আছে, এই স্কিনের মাঝখানে ছোট যে গ্যাপটা আছে, এই গ্যাপ দিয়ে স্কুইজ হয়ে হোয়াইট ব্লাড সেলটা বাইরে বেরিয়ে এসে ব্যাকটেরিয়াটাকে কিল করে। এই স্কুইজ হয়ে, যে দেখো লেখা আছে দ্যাট ক্যান স্কুইজ আউট থ্রু ক্যাপিলারি ওয়ালস। হ্যাঁ, এটাকে পোডোসাইটোসিস বলে, এরকম ভাবে বাইরে বেরিয়ে আসা হয়। এই জন্য হোয়াইট ব্লাড সেলের শেপটা হচ্ছে তোমার অ্যামিবার মতো হয়, যাতে ও ফ্যাগোসাইটোসিস করতে পারে আর ক্যাপিলারি দিয়ে স্কুইজ করে যাতে বাইরে বেরিয়ে আসতে পারে। 2 নাম্বার, 3 নাম্বার, আমরা সবাই জানি নার্ভ সেল কেন লং হয়, কেন এরকম লম্বা টাইপের হয়। সাপোজ এটা হচ্ছে আমাদের স্কিন, আর এটা মনে করো আমাদের ব্রেন। তাহলে আমাদের স্কিনে কিছু একটা স্টিমুলাস লাগলো, মনে করো হিট লাগলো বা কোনো একটু কোনো কিছু একটা টাচ লাগলো, ওটা আমাদের ব্রেন কিভাবে বুঝতে পারে? এই নার্ভ সেল এরকম লম্বা লম্বা হওয়ার জন্য একটা নার্ভ সেলের এন্ডে আর একটা নার্ভ সেল থাকে, তার এন্ডে আর একটা নার্ভ সেল থাকে, এরকম করে ব্রেন অব্দি পৌঁছায়। তো যেহেতু এরা নার্ভ ইম্পালসকে ট্রান্সমিট করে, সেই জন্য এরা লম্বা লম্বা টাইপের হয়, অনেকটা ওয়্যারের মতো, তারের মতো।
যাতে করে একটা নিউরন থেকে আর একটা নিউরনের মধ্যে নার্ভ ইম্পালস ব্রেন অব্দি চলে যেতে পারে, আবার ব্রেন থেকে অন্য অর্গানেও যাতে চলে যেতে পারে। ব্রেন তো অন্য অর্গানকেও কন্ট্রোল করে, তাই কি না? সেই জন্য নার্ভ সেল হচ্ছে লং হয়, তাহলে ওর ফাংশনের জন্য ওর শেপটা এরকম হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা লিফের মধ্যে মনে আছে গার্ড সেল, স্টোমাটার গার্ড সেল এরকম কিডনি শেপ হয় বা পিন শেপ হয়, কারণ গার্ড সেলই কিন্তু স্টোমাটার ওপেনিং এন্ড ক্লোজিংটাকে কন্ট্রোল করে। এই দুই দিকের দুটো গার্ড সেল, আর মাঝখানের যে পোরটা থাকে পোরটাকেই বলা হয় স্টোমাটা। তাহলে দিনের বেলা স্টোমাটা ওপেন করতে হয় তখন গার্ড সেল গুলো খুলে যায়, স্টোমাটাটা ওপেন হয়ে যায়। আবার যখন দরকার পড়ে না তখন গার্ড সেল গুলো থেকে জল বেরিয়ে যায়, গার্ড সেল গুলো চুপসে যায়, শ্রিঙ্ক হয়ে যায়, স্টোমাটাটা ক্লোজ হয়ে যায়। তো এই জন্য গার্ড সেলের শেপটা বিন শেপ হয়। তো যাই হোক, কেন কোনো আলাদা আলাদা সেলের শেপ আলাদা আলাদা হয় সেগুলো আমরা এখন জেনে গেলাম, মোটামুটি একটা বেসিক আইডিয়া। আরো অনেক রকমের সেল হয়, সেগুলো বড় হলে পড়বে। তো যাই হোক, এবার আমরা চলে আসি যে প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেলের বেসিক স্ট্রাকচার। দেখো, এটাকে কিন্তু আমি, ধরে নাও এটা অ্যানিমাল সেল বলছে, তার মানে যে এটাকে আমি আরবিসি বলবো তা না কিন্তু, বা এটাকে যে আমি নার্ভ সেল বলবো তার না কিন্তু। নার্ভ সেলের শেপ আলাদা, আরবিসির শেপ আলাদা। তাহলে স্যার এই শেপ, এটা হচ্ছে একটা এমনি আইডিয়াল, আইডিয়াল একটা অ্যানিমাল সেলের একটা আইডিয়া পাওয়ার জন্য এই শেপটা দেওয়া হয়েছে। সব বইতে এটাই দেওয়া থাকে। তো অ্যানিমাল সেলের সবার বাইরের দিকে কি থাকে? সেল মেমব্রেন, আমরা জানি সবার বাইরের দিকে সেল মেমব্রেন থাকে। কিন্তু প্ল্যান্ট সেলে সেল মেমব্রেনের বাইরে আরো একটা লেয়ার থাকে, যেটাকে কি বলা হয়? সেল ওয়াল। তারপরে সেল মেমব্রেনের ভিতরে কি থাকে? সেল মেমব্রেনের ভিতরে এই গোটা জিনিসটাকে বলা হয় সাইটোপ্লাজম, ওটা প্ল্যান্ট সেলেও থাকে। সাইটোপ্লাজমের কিন্তু দুটো পার্ট। সাইটোপ্লাজমের এই যে ফ্লুইড পার্টটা, এই যে ফ্লুইড যেটা জলের মতো যেটা, এটাকে বলা হয় সাইটোসল। এটাকে বলা হয় সাইটোসল, যার মধ্যে ভেসে বেড়াচ্ছে অনেক রকমের বডি, এরকম অনেক রকমের বডি ভেসে বেড়াচ্ছে, ওটাকে বলা হয় সেল অর্গানেলস। সেল অর্গানেলস। তো সাইটোপ্লাজম হচ্ছে সাইটোসল মানে ফ্লুইড, আর সেল অর্গানেলস মিলে হচ্ছে সাইটোপ্লাজম। কিন্তু এর মধ্যে আমরা নিউক্লিয়াসটাকে কাউন্ট করব না, নিউক্লিয়াস হচ্ছে আলাদা। নিউক্লিয়াস হচ্ছে আলাদাই একটা সেল, মানে আলাদা সেলের একটা আলাদা পার্ট। তাহলে বেসিক্যালি আমরা সেলকে তিনটা পার্টে ডিভাইড করব। একটা হচ্ছে সেল মেমব্রেন, যেটা সবার বাইরে থাকে অ্যানিমাল সেলের ক্ষেত্রে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল মেমব্রেনের বাইরেও সেল ওয়াল। দুই নাম্বার হচ্ছে তোমার সেল মেমব্রেন আর নিউক্লিয়াসের মাঝখানে কি থাকলো তাহলে? সাইটোপ্লাজম। সেল মেমব্রেন আর নিউক্লিয়াসের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম, যার দুটো পার্ট, সাইটোসল আর সেল অর্গানেল। আর তিন নাম্বার পার্ট হচ্ছে নিউক্লিয়াস। এই তিনটা বেসিকে আমরা পড়বো। এর মধ্যে সব থেকে বড় পার্ট হচ্ছে সেল অর্গানেল, যেটা তোমাদের বইয়ের মধ্যে টেবিল করে দেওয়া আছে, কোন সেল অর্গানেলের স্ট্রাকচার কিরকম আর ফাংশন কিরকম। এবার প্ল্যান্ট সেলের মধ্যে কি এক্সট্রা থাকে? প্ল্যান্ট সেলের ভ্যাকিউলটা অনেক বড় হয়। ভ্যাকিউলটা দেখতে পাচ্ছি যে অনেক একটা বিশাল বড় একটা ফাঁকা একটা স্যাক, ব্যাগের মতো একটা স্ট্রাকচার, যার মধ্যে ওয়াটার থাকতে পারে, ফুড থাকতে পারে, তারপরে হচ্ছে তোমার ওয়েস্ট প্রোডাক্ট থাকতে পারে। অনেক রকমের ভ্যাকিউলের অনেক রকমের স্টোরেজ ফাংশন ফাংশন আছে। আর কি এক্সট্রা আছে প্ল্যান্ট সেলের মধ্যে? যে প্ল্যান্ট সেলের মধ্যে কোথায় গেল? সেল ওয়াল তো এক্সট্রা থাকে, প্লাস্টিড কোথায় গেল? এই যে এইখানে এটা ইয়ে করা নেই কেন? প্লাস্টিড থাকে, প্ল্যান্ট সেলের মধ্যে প্লাস্টিড থাকে। তিন রকমের প্লাস্টিড হয় তোমাদের। এই প্লাস্টিডটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে ক্লোরোফিল থাকে। এটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ইয়েস, লেবেলিং করা নেই, এটা লেবেলিং করে দিও। নিচের দিকে আছে। ও এই তো, ক্লোরোপ্লাস্ট, ঠিক, এই তো আছে। আর অ্যানিমাল সেলে কি এক্সট্রা আছে যেটা প্ল্যান্ট সেলে নেই? অ্যানিমাল সেলে দেখো সেন্ট্রিওল বলে একটা সেল অর্গানেল আছে, ওটা প্ল্যান্ট সেলে থাকে না।
স্যার এই সেন্ট্রিওলের ফাংশন কি? সেল ডিভাইড করতে হেল্প করে, অ্যানিমাল সেলের একটা সেল থেকে দুটো সেল তৈরি করতে হেল্প করে সেন্ট্রিওল। তাহলে স্যার প্ল্যান্ট সেলে যদি সেন্ট্রিওল না থাকে তাহলে কি প্ল্যান্ট সেল সেল ডিভাইড করে না? করে, কিন্তু ওদের সেন্ট্রিওল ছাড়া ওদের সেল ডিভিশন হয়। ওদের অন্য একটা জিনিস থাকে যেটার নাম পোলার বডিজ, ওটা দিয়ে ওরা সেল ডিভিশন করে। তো এটা হচ্ছে বাদ বাকি সব মোটামুটি সেম থাকে, প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেলের বাদ বাকি সব সেম থাকে। এই যে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলা অ্যানিমাল সেলও থাকবে, প্ল্যান্ট সেলও থাকবে। গলগি বডি, এটাও দুজনের মধ্যেই থাকবে। মাইটোকন্ড্রিয়া, এটাও দুজনের মধ্যেই থাকবে। রাইবোজোম, রাইবোজোম ইয়ে করা আছে, লেবেলিং করা আছে? করা নেই। এই যে এগুলোকে রাইবোজোম ধরে চলতে পারো। হ্যাঁ, আরে আরো অনেক সেল অর্গানেল হয় বুঝলা, এগুলো তোমাদের ক্লাসে নেই সেই জন্য এরকম একটা। তো এই আচ্ছা, এবার বললাম যে বোর্ড এক্সামে কিরকম করে আসবে। বোর্ড এক্সামে আইদার আসতে পারে তোমাকে ড্রয়িং করতে বললো, যে ড্র এ লেভেল ডায়াগ্রাম অফ অ্যানিমাল সেল অর প্ল্যান্ট সেল, অথবা এমন করলো যে এটাকে ড্র করা আছে, এটাকে মনে করো এ করে দিল, এটাকে এ করে দিল, এটাকে বি করে দিল, হ্যাঁ এটাকে সি করে দিল, এটাকে ডি করে দিল, তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলতে পারে। আইডেন্টিফাই করার পরে সেকেন্ড কোশ্চেন দিল হোয়াট ইজ দ্য ফাংশন অফ ডি, এরকম দিতে পারে। বা হোয়াট উইল হ্যাপেন ইফ বি ইজ অ্যাবসেন্ট, হোয়াট উইল হ্যাপেন ইফ বি ইজ অ্যাবসেন্ট ইন দ্য সেল, মানে গলগি বডি যদি না থাকে তাহলে কি হবে। এটা কোনো কঠিন কোশ্চেন না, কারণ তোমাকে ঘুরিয়ে গলগি বডির ফাংশনটাই জিজ্ঞাসা করেছি। গলগি বডির ফাংশন এটা, তার মানে গলগি বডি যদি না থাকে তাহলে এই কাজটা হবে না, এরকম ভাবে অ্যানসারটা লিখতে হবে। মানে তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না, বেসিক্যালি এটা ঘুরিয়ে কোশ্চেন করে যায়, মানে গলগি বডির ফাংশনটা কি। তো এনিওয়ে, বুঝতে পারছো তো এরকম বোর্ডে এরকম আসবে। তাহলে এবার চলে আসি যে গ্রস স্ট্রাকচার অফ সেল। প্রথমে চলে আসি এক নাম্বার, যেটা থ্রি এসেনশিয়াল পার্ট, আমি তোমাদেরকে অলরেডি বললাম। একটা হচ্ছে সেল মেমব্রেন অর সেল ওয়াল। সেল মেমব্রেন কিন্তু প্ল্যান্ট সেল অ্যানিমাল সেল দুজনেরই থাকে, সেল ওয়াল কিন্তু শুধুমাত্র প্ল্যান্ট সেলেরই থাকে। মানে এটা হচ্ছে সেলের এনভেলপ। তাহলে সেল মেমব্রেন সেল ওয়াল হয়ে গেল এক নাম্বার। দুই নাম্বার আমি যেটা বললাম সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমেরও আবার দুটো পার্ট আমি বললাম। ওর ফ্লুইড পার্টটাকে বলা হয় সাইটোসল, ফ্লুইড পার্টটাকে বলা হয় সাইটোসল, আর ওর মধ্যে ভেসে বেড়ায় কিছু বডিজ যেগুলোকে বলা হয় সেল অর্গানেলস। আর তিন নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে নিউক্লিয়াস। প্রত্যেকটার ফাংশন করতে হবে, স্ট্রাকচার করতে হবে। তাহলে সবার প্রথমে সেল মেমব্রেনটা নিয়ে চলে আসি। সেল মেমব্রেন, মনে করো একটা সেল আছে, এই সেলের সেল মেমব্রেন, এইটা মনে করো সেল মেমব্রেন। এবার এই সেল মেমব্রেনটাকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে অনেক, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে অনেক বড় করে দেখি, তাহলে সেল মেমব্রেন দেখতে এরকম লাগে। সেল মেমব্রেন এরকম দেখতে হয়, এরকম দেখতে হয় সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনের আমরা দুটো লেয়ার দেখতে পাচ্ছি, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। এই লেয়ার গুলো কি দিয়ে তৈরি? এগুলো লিপিড দিয়ে তৈরি। লিপিড বেসিক্যালি বলতে গেলে ফসফোলিপিড। মানে লিপিড মানে কি? ফ্যাট। আর ফসফোলিপিড মানে কি? এমন ফ্যাট যার মধ্যে ফসফরাস আছে, এটাকে ফসফোলিপিড বলে। তাহলে ফসফোলিপিডের দুটো লেয়ার দেখতে পাচ্ছি, তার মাঝখানে মাঝখানে এগুলো কি? এগুলো হচ্ছে প্রোটিন। প্রোটিন, তাহলে ফসফোলিপিড আর প্রোটিন দিয়ে যেহেতু তৈরি, তাহলে লিপিডের ইনিশিয়াল আর প্রোটিনের ইনিশিয়াল দিয়ে লেখা আছে লাইপোপ্রোটিন। লাইপোর লাইপোর লাইপো মানে হচ্ছে লিপিড, আর প্রোটিন তো প্রোটিন। কি বুঝতে পারলে তো? তাহলে এই এই দুটো জিনিস দিয়ে তৈরি হচ্ছে সেল মেমব্রেন। দুই নাম্বার, সেল মেমব্রেনের ফাংশন কি? ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করা সেলকে। মানে সেল এইটা মানে একদম হার্ডও না আবার একদম সফটও না, অনেকটা বেলুনের মতো। তার মানে এটা স্কুইজও হতে পারে আবার ফুলতেও পারে, ফ্লেক্সিবিলিটি। তিন তিন নাম্বার কি, সরি চার নাম্বার কি? এটা হচ্ছে সেমি পারমিয়েবল আর সিলেক্টিভলি পারমিয়েবল। মানে হচ্ছে পারমিয়েবিলিটি মানে কি, যে কোনো কিছুকে ভিতরে বা বাইরে যাওয়া আসা করতে অ্যালাউ করাকে পারমিয়েবিলিটি বলা হয়। সাপোজ
সেলের ভিতরে এনার্জি তৈরি করার জন্য গ্লুকোজ দরকার, গ্লুকোজ দরকার, তো ওই গ্লুকোজটাকে ও অ্যালাউ করবে। কিন্তু বাইরে মনে করো একটা ভাইরাস আছে, ভাইরাস কি আমাদের সেলের কোনো কাজে লাগে? লাগে না, তাহলে ভাইরাসকে অ্যালাউ করবে না। এবার মনে করো সেলের ভিতরে প্রচুর সোডিয়াম আছে, সোডিয়ামের কনসেন্ট্রেশন খুবই হাই, সোডিয়াম আর দরকার নেই, তখন বাইরের থেকে আর সোডিয়াম ভিতরে ঢুকতে পারবে না। কিন্তু যখন সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে যায়, সোডিয়ামের কনসেন্ট্রেশন যখন মনে করো অনেক কম আছে, যখন আবার সোডিয়ামের দরকার আছে, তখন আবার সোডিয়ামকে ওর ভিতরে ঢুকতে অ্যালাউ করবে। তার তার মানে ওর পারমিয়েবিলিটিটা সেমি, সেমি মানে কি হাফ, মানে ও সবাইকে অ্যালাউ করে না, বা সিলেক্টিভ, কখনো কখনো অ্যালাউ করে, কখনো কখনো অ্যালাউ করে না। এই যে যেমন সোডিয়ামের এক্সাম্পলটা বললাম, ওটা ডিপেন্ড করে কখন দরকার কখন দরকার না, তার উপরে ডিপেন্ড করে। সেমি পারমিয়েবল বা সিলেক্টিভলি পারমিয়েবল দুটো কিন্তু দুটো আলাদা জিনিস। সেমি মানে ফার্স্টের এক্সাম্পলটা মানে গ্লুকোজকে অ্যালাউ করছে, ভাইরাসকে বা অন্য আননেসেসারি জিনিসকে অ্যালাউ করছে না, ওটা সেমি পারমিয়েবল। আর সিলেক্টিভলি পারমিয়েবল মানে হচ্ছে কখন দরকার আর কখন দরকার না তার উপরে ডিপেন্ড করে সিলেক্ট করে করে ঢুকাবে বা বাইরে বের করবে, সেগুলো সিলেক্টিভলি পারমিয়েবল। এনিওয়ে, মানেটা কি, ইট অ্যালাউজ অনলি সার্টেন সাবস্টেন্সেস টু পাস থ্রু while প্রিভেন্টিং আদার্স, মানে কোন সিলেক্টেড জিনিসকেই পাস থ্রু হতে দেয়, প্রিভেন্টিং আদার্স মানে অন্য জিনিসকে আটকে দেয়। আর অ্যাডিশনালি এখান থেকে আলাদা, এটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রেই শুধু, যে সেল মেমব্রেনের বাইরে আরো একটা অ্যাডিশনাল এক্সট্রা লেয়ার দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় সেল ওয়াল। সেল ওয়াল আবার কি দিয়ে তৈরি, যেমন আমরা জানলাম যে সেল মেমব্রেন প্রোটিন আর ফসফোলিপিড দিয়ে তৈরি, সেল ওয়াল যদি এর বাইরে যদি সেল ওয়াল থাকে, যদি এটা প্ল্যান্ট সেল হিসাবে ধরি, সেল ওয়াল হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ। আরো একটা জিনিস হয় পেকটিন। স্যার এই জিনিসগুলো কি, এগুলো কিছুই না, এগুলো কার্বোহাইড্রেট, এগুলো কার্বোহাইড্রেট, বেসিক্যালি কার্বোহাইড্রেটই অনেক কমপ্লেক্স ফর্ম। তো এখানে সেলুলোজই শুধু তোমাদেরকে দেওয়া আছে। তো স্যার এই সেল ওয়ালটার কাজ কি? এটা প্ল্যান্টের সেলকে ডেফিনিট শেপ আর রিজিডিটি প্রোভাইড করে। রিজিডিটি মানে হচ্ছে টাফনেস, যে সেলটা যাতে ফেটে না যায়, অনেক জল ঢুকে গেলেও যাতে সেলটা ফেটে না যায়, এইটাকে বলা হয় রিজিডিটি। সেই জন্য প্ল্যান্ট সেলের ডেফিনিট শেপ হয়, সেটা এরকম পলিগনাল শেপ হতে পারে, রেক্টাঙ্গুলার শেপ হতে পারে, এরকম ডেফিনিট শেপ হয়, কিন্তু অ্যানিমাল সেলের ডেফিনিট শেপ হয় না। অ্যামিবার অ্যানিমাল সেলের যেহেতু সেল ওয়ালটা নেই, আর সেল মেমব্রেনটা যেহেতু একটু আগে আমরা কি বললাম, সেল মেমব্রেনটা যেহেতু ফ্লেক্সিবল, সেই জন্য অ্যানিমাল সেলের ডেফিনিট শেপ হয় না, সেরকম অতটা ডেফিনিট শেপ হয় না, প্ল্যান্ট সেলের ডেফিনিট শেপ হয়। আর পারমিয়েবিলিটির দিক থেকে দেখতে গেলে ফ্রিলি পারমিয়েবল, তার মানে সেল ওয়াল সবকিছুকেই অ্যালাউ করে, ওটা ভাইরাস হোক, জল হোক, সোডিয়াম হোক, সবকিছুকেই অ্যালাউ করে। তাহলে স্যার সেল ওয়ালটা তো প্রোটেক্ট করছে না, সেরকম মাইক্রোস্কোপিক লেভেলে তো প্রোটেক্ট করছে না। হ্যাঁ, প্রোটেক্ট করার দরকার নেই, কারণ সেল ওয়ালের পরেই সেল মেমব্রেন তো আছে। কি বুঝতে পারলে? আচ্ছা, এবার চলে আসা হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম তোমাদেরকে পড়তে হবে যে সেল মেমব্রেন আর নিউক্লিয়াসের মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। এক নম্বর পয়েন্ট কি, এটা সেমি লিকুইড। তার মানে কেন স্যার সেমি, পুরোপুরি লিকুইড কেন না? কারণ এর মধ্যে সলিড অর্গানেলস গুলো আছে, অর্গানেলস গুলো সলিড, অর্গানেলস গুলো সলিড, আর সাইটোসলটা হচ্ছে লিকুইড, সেই জন্য এটাকে সেমি লিকুইড বলা হয়েছে। মানে না একদম লিকুইড না, মানে অনেকটা জেলির মতো থাকে। দুই নম্বর কি, এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটা হচ্ছে সাইটোপ্লাজমের ফাংশন, যে একটা সেলের ভিতরে যত কেমিক্যাল রিয়াকশন, সেই কেমিক্যাল রিয়াকশন গুলো এই এর মধ্যে হয়, তোমার সাইটোপ্লাজমের মধ্যে হয়। কেমিক্যাল রিয়াকশন গুলোকে, সব কেমিক্যাল রিয়াকশন গুলোকে একসাথে কি বলে, আমি একটু আগে তোমাদেরকে বললাম, মেটাবলিক রিয়াকশন। মেটাবলিক রিয়াকশন মানে একটু আগে যে বললাম, প্রোটিন ফ্যাটে কনভার্ট হতে পারে, ফ্যাট কার্বোহাইড্রেটে কনভার্ট হতে পারে, কার্বোহাইড্রেট প্রোটিনে কনভার্ট হতে পারে, আবার এগুলো ইন্টারচেঞ্জেবল।
সেগুলো এগুলো এই কেমিক্যাল রিয়াকশন গুলো হয় হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে। আর এই কেমিক্যাল রিয়াকশন গুলো হতে হেল্প করে কে? বলো বলো। এনজাইম। তো এই যে এনজাইম কোথায় গেল? হ্যাঁ, এই যে ক্যাটালাইজড বাই এনজাইম। তোমাদেরকে আমি বললাম না এনজাইম কি ক্যাটালিস্টের মতো। তো এইটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সব কেমিক্যাল রিয়াকশন সাইটোপ্লাজমের মধ্যেই হয়। সাইটোপ্লাজম অনেকটা একটা মাঠের মতো, ফিল্ডের মতো, যেখানে সব অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে। আচ্ছা, তারপরে চলে আসো 3 নাম্বার, যে সাইটোসলের মধ্যে ভেসে বেড়ায় কিছু অর্গানেলস: মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্ল্যান্টের ক্ষেত্রে প্লাস্টিড। যেগুলোর আলাদা আলাদা ফাংশন আছে, স্পেসিফিক ফাংশন আছে, যেই ফাংশন গুলো আমরা একটু পরেই একটা টেবিল আছে, ওই টেবিলের মধ্যে পড়বো। আচ্ছা, আর 4 নাম্বার কি, ও লিকুইড পার্টটাকে বলা হয় সাইটোসল। মানে সেল অর্গানেল গুলোকে যদি বাদ দাও, আদার দেন অর্গানেলস, মানে অর্গানেল গুলোকে যদি বাদ দাও, যে লিকুইডটা পড়ে থাকবে সেটাকেই বলা হয় সাইটোসল। আর তাহলে এটা হচ্ছে সাইটোপ্লাজমের ফাংশন হয়ে গেল। আর এবার চলে আসো 3 নাম্বার, যেটা মেইন পয়েন্ট, সেটা হচ্ছে মেইন, যেটা আমাদের সেলের ব্রেন বলা হয় যাকে, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ফার্স্ট পয়েন্ট কি দেওয়া আছে? ইট ইজ সারাউন্ডেড বাই ডাবল লেয়ারড নিউক্লিয়ার মেমব্রেন। এই যে দেখো, এখানে একটা লেয়ার, বাইরের দিকে একটা লেয়ার, আবার ভিতরের দিকে একটা লেয়ার, ডাবল লেয়ার। নিউক্লিয়ার কিন্তু ডাবল মেমব্রেন, আউটার লেয়ার আর ইনার লেয়ার। আর মাঝখানে মাঝখানে দেখো, এখানে লেখা আছে নিউক্লিয়ার পোর, মানে ছোট ছোট ফুটো থাকে, যে ফুটোগুলো তোমাদেরকে বলে দিই, নিউক্লিয়াসের বাইরের দিকে কি আছে? সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বাইরের দিকে আছে সাইটোপ্লাজম, আর তার বাইরের দিকে আছে সেল মেমব্রেন। তো মনে করো, আহ, এই নিউক্লিওলাসের ভিতরে মনে রাখবা এখানে রাইবোজোম তৈরি হয়। রাইবোজোম যে প্রোটিন তৈরি করতে হেল্প করে, রাইবোজোম তৈরি হয়ে নিউক্লিয়ার পোর দিয়ে সাইটোপ্লাজমে বেরিয়ে যাচ্ছে। বা মনে করো নিউক্লিয়াসের ভিতরে মনে করো NaCl দরকার, সোডিয়াম ক্লোরাইড দরকার, তো NaCl এই নিউক্লিয়ার পোর দিয়ে নিউক্লিয়াসের ভিতরে ঢুকবে। তার নিউক্লিয়ার পোর্টটা একটা প্যাসেজের মতো কাজ করে, যেখান দিয়ে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে জিনিসের এক্সচেঞ্জ হয়, ইম্পর্টেন্ট জিনিস। আর এই নিউক্লিয়াসের যে ইয়েটা আছে তোমার, স্ট্রাকচারটা আছে, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এটাও কিন্তু লেবেলিং বা ড্রয়িং আসতে পারে। আচ্ছা, এবার নিউক্লিয়াসের ভিতরে, তো বাইরের দিকে তো থাকে দেখলাম নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার মেমব্রেন হয়ে গেল, নিউক্লিয়ার পোর হয়ে গেল। যেরকম সেলের ভিতরে থাকে সাইটোপ্লাজম, সেরকমই নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিওপ্লাজম, এটাও কিন্তু একটা ফ্লুইডের মতো। আর নিউক্লিয়াসের ভেতরে এরকম একটা ঘন একটা জায়গা আছে, ডার্ক কালারের, যেটাকে বলা হয় নিউক্লিওলাস। আর এই নিউক্লিওলাসের ফাংশন খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। নিউক্লিওলাসের মধ্যে রাইবোজোম বলে যে সেল অর্গানেলটা হয়, ওটা এখানে তৈরি হয়, রাইবোজোম। আর রাইবোজোমের ফাংশন আমরা ছোটবেলায় পড়েছি, রাইবোজোম কিসে হেল্প করে? প্রোটিন তৈরি করতে হেল্প করে। স্যার, এই প্রোটিন দিয়ে আবার কি করি আমরা? প্রোটিন দিয়ে আমরা বডির ভেরিয়াস এনজাইম তৈরি করি, হরমোনস তৈরি করি, যেগুলো আমাদের ফিজিওলজিক্যাল কাজে হেল্প করে। তার মানে যদি এনজাইম বা যদি রাইবোজোম না তৈরি হয়, তাহলে প্রোটিন তৈরি হবে না। প্রোটিন যদি না তৈরি হয়, তাহলে এনজাইম হরমোনও তৈরি হবে না। যেমন তোমার ডাইজেস্টিভ এনজাইম তৈরি হবে না, তার ডাইজেশনও হবে না। তারপরে গ্রোথ হরমোনও তৈরি হবে না, তার মানে তোমার গ্রোথও হবে না। এই এনজাইম হরমোন সব বেসিক্যালি প্রোটিন দিয়ে তৈরি, যেগুলো রাইবোজোম বানায়। আর রাইবোজোমকে বানায় হচ্ছে নিউক্লিওলাস। সেই জন্য যেহেতু আমাদের গোটা বডির ফাংশনটা এনজাইম আর হরমোনের উপরে ডিপেন্ডেন্ট, যেটা ইনডাইরেক্টলি নিউক্লিওলাস বা নিউক্লিয়াসই তৈরি করছে, সেই জন্য নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ দ্য সেল। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আর লাস্ট যে পার্টটা, নিউক্লিয়াসের ভিতরে এরকম আমরা এরকম থ্রেড লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই থ্রেড লাইক স্ট্রাকচার গুলোকে বলা হয় ক্রোমাটিন নেটওয়ার্ক। এই ক্রোমাটিন নেটওয়ার্কটা তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, যে ক্রোমাটিন নেটওয়ার্ক এইরকম কয়েলড সুতোর মতো জিনিস দিয়ে তৈরি।
যেটাকে বলা হয় ডিএনএ। কয়েল এরকম থ্রেড লাইক স্ট্রাকচার দিয়ে তৈরি, যেটাকে বলা হয় ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তো স্যার এই ক্রোমাটিন ফাইবারটা এই নিউক্লিয়াসের ভিতরে যে যে কন্টিনিউয়াস ওয়েতে আছে, এরকমই কি থাকে? না, এরকম থাকে না। মনে করো এটা একটা সেল, এইটা মনে করো নিউক্লিয়াস, এটা মনে করো নিউক্লিওলাস, এটা মনে করো ক্রোমাটিন ফাইবার। কিন্তু এটা মনে করো এমন একটা স্টেজ যেই সময়ে সেলটা ডিভিশন হচ্ছে না, নন ডিভাইডিং স্টেজ, তখন এরকম দেখতে লাগবে। কিন্তু যদি একটা সেল সেল ডিভিশন করে দুটো সেল যদি তৈরি করে, মানে সেল ডিভিশন যখন হচ্ছে, তখন কিন্তু ক্রোমাটিন ফাইবারটা এরকম থাকে না। তখন এই নিউক্লিয়াসের মেমব্রেনটা সরে যায়, নিউক্লিওলাস সরে যায়, আর ক্রোমাটিন ফাইবারটা এরকম এইরকম শেপ নিয়ে নেয়। ক্রোমাটিন ফাইবারটা এইরকম শেপ নিয়ে নেয়, তখন এটাকে বলা হয় ক্রোমোজোম। তখন এটাকে বলা হয় ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম এই ক্রোমাটিন ফাইবার দিয়েই তৈরি। ক্রোমাটিন ফাইবার দিয়েই ক্রোমোজোম তৈরি। কিভাবে তৈরি হয়? যে ক্রোমাটিন ফাইবারটা এরকম টুকরো টুকরো হয়ে যায়, ছোট ছোট টুকরো হয়ে যায়। এই টুকরোগুলো অনেক এরকম পেঁচিয়ে 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 এরকম পেঁচিয়ে, মানে অনেক কয়েল হয়ে 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 এই যে এইরকম করে ক্রোমোজোম তৈরি করে। এই যে এরকম করে ক্রোমোজোম তৈরি করে। কিন্তু কখন ওটা তৈরি করে? যখন সেলটা ডিভাইড করছে তখন। নন ডিভাইডিং স্টেজে এরকম কন্টিনিউয়াস ওয়েতেই থাকবে, আর কিন্তু যখন সেল ডিভিশন হচ্ছে, তখন এটা ক্রোমোজোমের ফর্ম নিয়ে নিবে। তারপরে আমাদের জানোই হিউম্যানের কটা ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম থাকে। তারপরে 46টা ক্রোমোজোমের এই মাঝখান থেকে এরকম ভাবে ভেঙে ভেঙে দুটো সেলের মধ্যে ইকুয়ালি ডিভাইডেড হয়ে যাবে। তাহলে তারপরে ওখানে গিয়ে আবার ডিভাইডেড সেলের মধ্যে কিন্তু ওটা আবার ক্রোমাটিনই হয়ে যাবে। এই প্যাচ গুলো খুলে খুলে, ক্রোমোজোমের প্যাচ গুলো খুলে খুলে আবার ক্রোমাটিন হয়ে যাবে। তারপরে ওই সেলগুলো যখন আবার ডিভাইড করবে, তখন আবার ক্রোমাটিন থেকে আবার ক্রোমোজোম হবে। ক্রোমোজোম গুলো আবার হাফ হাফ হয়ে আবার নতুন সেলের মধ্যে যাবে, আবার ক্রোমাটিন। তো ক্রোমাটিন বলো ক্রোমোজোম বলো, ওদের বেসিক স্ট্রাকচারটা মানে ওদের ভিতরে কি থাকে মনে রাখবা? ডিএনএ থাকে। আর ডিএনএ ডিএনএ কোনো কোনো পার্টকে বলা হয় জিন। এই জিনের ফাংশন কি? এই জিন গুলো হচ্ছে আমাদের ক্যারেক্টারকে ডেভেলপ করে। যেমন কোনো জিন মনে করো তোমার হাইট কত হবে সেটাকে ডিফাইন করবে, এটা ক্লাস 12-এ পড়বে কিভাবে জিন আমাদের ক্যারেক্টারকে ডিফাইন করে। ওটা ক্লাস 12-এ আছে। তোমার হাইট কতটা হবে ওটা একটা জিন ডিফাইন করে, তোমার বডি কালার কি হবে, তোমার আইকিউ লেভেল কত হবে, এগুলো সব জিনের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে জিন থাকে হচ্ছে ডিএনএ এর মধ্যে, ডিএনএ থাকে হচ্ছে ক্রোমাটিন অর ক্রোমোজোমের মধ্যে, আর ক্রোমোজোম বা ক্রোমাটিন থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। সেই জন্যই এইটাও আরো একটা কারণ যে নিউক্লিয়াসকে হেড অর ব্রেইন অফ দ্য সেল বলা হয়। তাহলে তোমাদেরকে এটাও বলে দিলাম যে the ground substance of nucleus is semi solid। এটা নিউক্লিওপ্লাজম, অনেকটা সাইটোপ্লাজমের মতনই। আর ওর ভিতরে একটা রাউন্ড শেপ আর নিউক্লিয়াই নিউক্লিওলাস, এই যে এটা যার মধ্যে রাইবোজোম তৈরি হয়, এটাও বলে দিলাম। গ্রাউন্ড সাবস্টেন্স মানে হচ্ছে একটু দানা দানা। গ্রাউন্ড সাবস্টেন্স মানে দানা দানা, একটু সেমি লিকুইড। আর একদম ভিতরে থাকে, আমি তোমাদেরকে বললাম সুতোর মতো ক্রোমাটিন ফাইবার থাকে। কিন্তু এই যে এখানে লেখা আছে মেনশন, খুব ইম্পর্টেন্ট লাইন, যখন সেল ডিভিশন হচ্ছে তখন ওটা কিসের ফর্ম নিয়ে নেয়? ক্রোমোসোমের ফর্ম নিয়ে নেয়। দিস ক্রোমাটিন ফাইবার কনডেন্সেস মানে পেঁচিয়ে পেঁচিয়ে ঘন হয়ে শর্ট থিক ক্রোমোসোমস ডিউরিং সেল ডিভিশন। হ্যাঁ, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কখন ক্রোমাটিন ফাইবার ফর্মে থাকে, কখন ক্রোমোজোম ফর্মে থাকে, সেটা কিন্তু ডিভাইড করছে নাকি ডিভাইড করছে না তার উপরে ডিপেন্ড করে হয়। তো সেল ডিভিশন চ্যাপ্টারে ওটা আমরা আরো ভালো করে করব। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে সেল অর্গানেলস, মানে সাইটোপ্লাজমের মধ্যে। আমি তোমাদেরকে বললাম যে সাইটোপ্লাজম দুটো পার্টে ডিভাইডেড, সাইটোসল আর অর্গানেলস।
এখন আমরা অর্গানেলস গুলো করবো। অর্গানেল কি? যেরকম আমাদের বডির অর্গান হয়, এক একটা কিডনি, ব্রেন, হার্ট, এক একটা অর্গানের যেরকম এক একটা ফাংশন হয়, সেলেরও এরকম ছোট ছোট পার্ট থাকে যেগুলোকে অর্গানেল বলে। এদেরও আলাদা আলাদা ডেফিনিট ফাংশন থাকে। তাহলে আহ এখানে কি লেখা আছে? ও আচ্ছা, দাঁড়াও এটা বলে দিই। অর্গান আর অর্গানেলস, মানে অর্গান দিয়ে অর্গানেলস কে বোঝানো হয়েছে। একটু আগেই তোমাদেরকে বললাম অর্গান মানে যেগুলো আমাদের এক একটা, এই যে অর্গান পারফর্ম স্পেশাল ফাংশন, সেরকমই অর্গানেলেরও কিন্তু এক একটা স্পেসিফিক ফাংশন আছে সেলের। আচ্ছা, এবার এখানে একটা জিনিস দেওয়া আছে, প্রোটোপ্লাজম আবার কি স্যার? প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাস্ট মনে রাখবা। সেলের তিনটা পার্ট, একটা বললাম সেল মেমব্রেন, একটা বললাম সাইটোপ্লাজম, একটা বললাম নিউক্লিয়াস। সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একসাথে প্রোটোপ্লাজম বলে, মনে রাখো। সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস, সেই যে cytoplasm and the living part of a cell which consists of cytoplasm and nucleus and other living bodies are collectively called protoplasm. তার মানে তুমি যদি সেল ওয়াল, সেল মেমব্রেন এগুলোকে যদি বাদ দাও, বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। The latter term protoplast is more appropriately used for plant cell. Protoplasm mainly use করা হয় অ্যানিমাল সেলের ক্ষেত্রে, আর প্রোটোপ্লাস্টটা ইউজ করা হয় প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। যদি সেল ওয়ালটাকে বাদ দিয়ে দাও, সেল ওয়ালটাকে বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকলো সেল মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। এই তিনটাকে একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট। এটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, এটা অ্যানিমাল সেলের ক্ষেত্রে না। অ্যানিমাল সেলের প্রোটোপ্লাস্ট হয় না, কারণ অ্যানিমাল সেলের সেল ওয়াল থাকে না, তাই। আর মোটামুটি এখান থেকে আলাদাভাবে পড়বা যে লিভিং বডিতে, মানে প্ল্যান্ট সেল হোক আর অ্যানিমাল সেল হোক, মোটামুটি সব সেল অর্গানেল সেমই থাকে। খালি কি প্ল্যান্ট সেলে কি কি এক্সট্রা থাকে? সেল ওয়াল আর ক্লোরোপ্লাস্ট, ফটোসিনথেসিসে যেটা হেল্প করে। আর বাদ বাকি মোটামুটি সব জিনিসই প্রায় সেম থাকে প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেলের দুজনের মধ্যেই। এত অবধি। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে সেলের মধ্যে কিছু নন লিভিং পার্টও থাকে। নন লিভিং পার্ট, যেমন মনে করো ভ্যাকিওল, গ্র্যানিউলস। গ্র্যানিউলস গুলো হিসাবে মানে ছোট ছোট সল্টের দানা হতে পারে, সুগারের দানা হতে পারে, এগুলোকে গ্র্যানিউলস বলে। এগুলোকে বলা হয় সেল ইনক্লুশনস। এগুলো নন লিভিং পার্ট। এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট নিজেদের মতো করে ব্র্যাকেট করে নিবা, হ্যাঁ। সব কিন্তু নাহলে আলাদা আলাদা একসাথে একটা প্যারাগ্রাফে পড়াটা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার সেল অর্গানেলস গুলো আমরা দেখে নিই। প্রথমে আমরা চলে আসি হচ্ছে সেল মেমব্রেন, যেটাকে প্লাজমা মেমব্রেনও বলে। কারণ প্লাজমা কেন? কারণ এটা ফ্লেক্সিবল, এটা না সলিড না লিকুইড। কি দিয়ে তৈরি? লাইপোপ্রোটিন, মানে লাইপো মানে কি? লিপিড, আর প্রোটিন, সেই জন্য এটাকে লাইপোপ্রোটিন। সেমি পারমিয়েবল বলা হয়, সেটাও এক্সপ্লেন করে দিয়েছি। এটার মধ্যে ছোট ছোট পোরস থাকে, যে পোর গুলো দিয়ে কোনো দরকারি জিনিসগুলো ভিতরে ঢুকতে বা বাইরে বেরোতে পারে। আর এটার নেচারটা হচ্ছে থিন, ফ্লেক্সিবল আর লিভিং ইন নেচার। কেন লিভিং বলা হচ্ছে? কারণ এর মধ্যে অর্গানিক ম্যাটার থাকে, লিপিড, প্রোটিন, এগুলো লিভিং থিংস এর মধ্যেই পাওয়া যায়। পাথরের মধ্যে কি প্রোটিন আর লিপিড পাওয়া যাবে? পাওয়া যাবে না। সেই জন্য সেল মেমব্রেনকে কিন্তু লিভিং হিসাবে কনসিডার করা হয়। এটা অ্যানিমাল সেলের ক্ষেত্রে সবার বাইরের লেয়ার, আউটার মোস্ট ইন অ্যানিমাল সেল, কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু এটা সব থেকে বাইরে থাকে না। এটা আগে, এটার বাইরেও কি থাকে? সেল ওয়াল থাকে। তো এগুলো হচ্ছে কিছু কিছু জিনিস, মেইন ক্যারেক্টারিস্টিক্স দেওয়া। ফাংশন কি? সেলের বাইরে আর সেলের ভিতরের জিনিসপত্রকে সেপারেট রাখা। সেলের বাইরে যে সেলুলার ফ্লুইড, টিস্যু ফ্লুইড, আর সেলের ভিতরে যে সাইটোপ্লাজম, এই দুটোকে সেপারেট রাখা। দুই নাম্বার, যেহেতু এটা সেমি পারমিয়েবল অর সিলেক্টিভলি পারমিয়েবল, তাই এটা সলিউট, আয়ন বা কোনো জিনিসকে এন্ট্রি হওয়াটাকে রেগুলেট করে। কখন ঢুকতে পারবে, কখন ঢুকতে পারবে না, কখন দরকার আছে, ওটাকে রেগুলেট করে। আর তিন নাম্বার, এটা অ্যানিমাল সেলেরই শুধুমাত্র শেপটাকে মেনটেন করে।
তাহলে ক্যারেক্টারিস্টিক্স, ফাংশন। 2 নাম্বার চলে আসো, সেল ওয়াল, প্ল্যান্ট সেল অনলি, সেল মেমব্রেন, এটা কিন্তু দুটারই থাকবে, সেল ওয়াল শুধু প্ল্যান্ট সেল। এটার ক্যারেক্টারিস্টিক্স কি? এটা প্ল্যান্ট সেলের আউটার মোস্ট পার্ট, এটাকে নন লিভিং হিসাবে কনসিডার করা হয়েছে। সেল মেমব্রেন কে লিভিং, সেল ওয়াল কে কিন্তু নন লিভিং। 3 নাম্বার পারমিয়েবিলিটি, এটা ফ্রিলি পারমিয়েবল, এটা ছিল সেমি পারমিয়েবল। আর সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে তোমাকে যদি সেল মেমব্রেন আর সেল ওয়ালের ডিফারেন্স লিখতে বলে, তোমরা এই 4টা পয়েন্টের উপরে বেস করে কিন্তু ডিফারেন্স লিখে দিতে পারবে। কোনটা মানে আউটার সেল মেমব্রেন কার আউটার মোস্ট, সেল ওয়াল কার আউটার মোস্ট, কোনটা লিভিং কোনটা নন লিভিং, কোনটা সেমি পারমিয়েবল কোনটা ফ্রিলি পারমিয়েবল, কোনটা লাইপোপ্রোটিন দিয়ে তৈরি কোনটা সেলুলোজ দিয়ে তৈরি। আরো অনেক ইয়ে আছে। এবার চলে আসো, সেল ওয়ালের ফাংশন কি? যেহেতু এটা অনেক শক্ত হয়, তাই এটা প্ল্যান্টের সেলকে রিজিডিটি এন্ড শেপ প্রোভাইড করে। যেহেতু এটা ফ্রিলি পারমিয়েবল হয়, তাই এ সব কিছুকেই অ্যালাউ করে। অ্যালাউ সাবস্টেন্সেস ইন সলিউশন টু এন্টার এন্ড লিভ দ্য সেল উইদাউট এনি হিন্ডারেন্স। মানে হিন্ডারেন্স মানে কি? ও কোনো বাধা দেয় না, কোনো আটকায় না, যেহেতু ও ফ্রিলি পারমিয়েবল, তো সবাইকে অ্যালাউ করে। আর 3 নাম্বার কি? প্রোভাইড প্রোটেকশন। কি প্রোটেকশন? মনে করো হিট থেকে, তারপরে মনে করো কোনো ড্যামেজ থেকে, আঘাত থেকে বাঁচায়, যেহেতু এটা অনেক শক্ত হয়। 3 নাম্বার চলে আসা হচ্ছে সাইটোপ্লাজম। সেল মেমব্রেনের ভিতরে আর নিউক্লিয়াসের মাঝখানে যে পার্টটা থাকে, যেটাকে বলা হয় সাইটোপ্লাজম। এই যে ইনসাইড দা প্লাজমা মেমব্রেন, কিন্তু এই নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে, এক্সক্লুডিং নিউক্লিয়াস, এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে মনে রাখবা বেশিরভাগটাই থাকে ওয়াটার, আর ওয়াটারে সলিউবল কিছু ইনঅর্গানিক এন্ড অর্গানিক কম্পাউন্ড। ইনঅর্গানিক কম্পাউন্ড কি কি হতে পারে? লবণ হতে পারে, NaCl, সুগার হতে পারে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে ইনঅর্গানিক জিনিসগুলো থাকতে পারে। অর্গানিক জিনিস কি কি থাকতে পারে? সাইটোপ্লাজমের মধ্যে প্রোটিন থাকতে পারে, ফ্যাট থাকতে পারে, তারপরে হচ্ছে তোমার এনজাইম থাকতে পারে। এগুলো হচ্ছে অর্গানিক পার্ট। আচ্ছা, সুগার হবে না, বুঝলা? সুগারকে অর্গানিক বলা হয়, সুগার ইনঅর্গানিক না, কারণ সুগারের মধ্যে কার্বন থাকে। NaCl বলতে পারো। তারপরে বিভিন্ন রকমের অ্যাসিড থাকতে পারে, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে ইনঅর্গানিক জিনিস। আর কি থাকে? ভেরিয়াস অর্গানেলস, মানে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এগুলো সব সাইটোপ্লাজমের মধ্যে ভেসে বেড়ায়। আর ফাংশন কি? ডিফারেন্ট অর্গানেল পারফর্ম ডিফারেন্ট ফাংশন। মাইটোকন্ড্রিয়ার ফাংশন আলাদা, গলগি বডির ফাংশন আলাদা আলাদা। 2 নাম্বার কি? আমি তোমাদেরকে বললাম সাইটোপ্লাজম একটা ফিল্ডের মতো, একটা মাঠের মতো, যেখানে সব মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, প্রোটিন থেকে ফ্যাট, ফ্যাট থেকে কার্বোহাইড্রেট, ওই যে যেটা এক্সাম্পল দিলাম। 3 নাম্বার জিনিসটা কি? আচ্ছা, মিডিয়াম ফর ইনিশিয়াল স্টেপস অফ রেসপিরেশন, মানে প্রোডাকশন অফ পাইরুভিক অ্যাসিড, আর অ্যানারোবিক ফেজ অফ রেসপিরেশন, যেটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। এটার এই 3 নাম্বার পয়েন্টার কি তোমাদের জানা আছে, বা কিছু কি বুঝতে পারলা? 3 নাম্বার পয়েন্টটা যদি না বুঝতে পারো, তাহলে আমি একটু ডিটেলসে বলে দিব। 3 নাম্বার পয়েন্টটা, হ্যাঁ, রেসপিরেশনে ছিল কিন্তু এটা। না ভাই, তাও একবার বলে দিই। এদিকে দেখো, আমরা জানি 2 রকমের সেল হয়। এক রকমের সেল হয় ইউক্যারিওট, এক রকমের সেল হয় প্রোক্যারিওট। ইউক্যারিওটিক সেলের মধ্যে এনার্জি তৈরি করার জন্য একটা স্পেশাল অর্গানেল থাকে, যেটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কিন্তু প্রোক্যারিওটের মধ্যে ওই মাইটোকন্ড্রিয়া থাকে না। ইউক্যারিওট এক্সাম্পল প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল, হিউম্যান। প্রোক্যারিওট এক্সাম্পল ব্যাকটেরিয়া। তো কি হচ্ছে যে ইউক্যারিওটিক সেলের ভিতরেও খাবার আসে, আমরা যে খাবারটা খাই, প্রোক্যারিওটিক সেলও খাবার খায়। ওই খাবারটাকে আমি বেসিক্যালি ধরে নিলাম গ্লুকোজ। এই গ্লুকোজ মানে খাবারের থেকেই তো আমরা এনার্জি পাই যে। এবার গ্লুকোজ থেকে প্রথমে কি হয়? গ্লুকোজ থেকে প্রথমে পাইরুভিক অ্যাসিড হয়। প্রথমে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হয়,
তারপরে পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢোকে, তারপরে পাইরুভিক অ্যাসিডটাকে আরো ব্রেকডাউন করে এটিপি মানে এনার্জি তৈরি করে এটিপির মধ্যে স্টোর করি। এবার গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হওয়ার এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। আর এই গ্লাইকোলাইসিসটা হয় হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে। গ্লাইকোলাইসিসটা হয় হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে। আর পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢোকে এটিপি তৈরি হওয়ার ওই প্রসেসটাকে বলা হয় ক্রেবস সাইকেল। মনে আছে? ক্রেবস সাইকেল, ওইটা হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাহলে এখানে যে লেখা আছে ইনিশিয়াল স্টেপ মানে শুরুর স্টেপ, শুরুর স্টেপ কোনটা? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হওয়া মানে গ্লাইকোলাইসিস। এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হওয়া, ওটা হয় সাইটোপ্লাজমের মধ্যে। তাই সাইটোপ্লাজমের ফাংশনে এটা লেখা আছে, এটা মানে গ্লাইকোলাইসিসের মিডিয়াম হিসাবে কাজ করে। আচ্ছা, তাই এটা হয়ে গেল অ্যারোবিক। অ্যারোবিক রেসপিরেশন কেন? কারণ এখানে পাইরুভিক অ্যাসিডের ক্রেবস সাইকেলের সময় অক্সিজেন লাগে মাইটোকন্ড্রিয়ার ভেতরে। কিন্তু যারা প্রোক্যারিওটিক হয় ওদের তো মাইটোকন্ড্রিয়া থাকে না, তাহলে ওদের কি হয়? ওদের গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হয়, পাইরুভিক অ্যাসিড হয়, আর পাইরুভিক অ্যাসিড থেকে অন্য কোনো তোমার হচ্ছে অ্যাসিড, ইন্টারমিডিয়েট কোনো অ্যাসিড তৈরি হয়। মানে ওদের কিন্তু ক্রেবস সাইকেলটা অত ভালো করে হয় না, ওদেরও এটিপি তৈরি হয়, কিন্তু আমাদের তৈরি হয় 38টা এটিপি, ওদের তৈরি হয় মাত্র দুটো এটিপি। তো যেহেতু ওদের মাইটোকন্ড্রিয়া নেই, তাই ওদের গ্লাইকোলাইসিসটাও মানে সাইটোপ্লাজমের হয়। আর গ্লাইকোলাইসিসের পরের স্টেপ, যেটাকে ক্রেবস সাইকেল বলবো না, অন্য স্টেপ বলবো, অ্যানারোবিক রেসপিরেশন বলবো, অ্যানারোবিক রেসপিরেশন বলবো, সেটাও সাইটোপ্লাজমের মধ্যেই হয়। যে অ্যাসিডটা তৈরি হয় এই অ্যাসিডটা কি হতে পারে স্যার? এটা ল্যাকটিক অ্যাসিডও হতে পারে, বা এটা কোনো অ্যালকোহলও হতে পারে, যেমন ইস্ট কি তৈরি করে? ইথানল। তো অ্যালকোহলও হতে পারে। তো এইটাই হচ্ছে বলেছে যে গ্লাইকোলাইসিসের ইনিশিয়াল মানে রেসপিরেশনের ইনিশিয়াল স্টেপ কি? গ্লাইকোলাইসিস। দেখো এখানেও গ্লাইকোলাইসিস হচ্ছে, এখানেও গ্লাইকোলাইসিস হচ্ছে, ওটা সাইটোপ্লাজমের মধ্যেই হয়। কন্টিনিউড। নেক্সট এবার চলে আসি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মনে করো এটা হচ্ছে সেল, এটা মনে করো নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াস তো ডাবল মেমব্রেন হয়, তোমাদেরকে বললাম। এইদিকে দেখো, এবার আউটার যে মেমব্রেনটা হয়, আউটার মেমব্রেনটা এইরকম ভাঁজ হয়ে এইরকম একটা স্ট্রাকচার তৈরি করে। অনেক সময় এইরকম স্ট্রাকচারও তৈরি করতে পারে, এইরকম স্ট্রাকচারও তৈরি করতে পারে। মানে এরকম ভেসিকল শেপও হতে পারে, আবার টিউবিউলার শেপও হতে পারে। এটা কি বললাম? নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের আউটার মেমব্রেনটা ইভ্যাজিনেটেড। ইভ্যাজিনেট মানে বাইরের দিকে ভাঁজ হওয়া, আর ইনভ্যাজিনেটেড মানে ভিতরের দিকে ভাঁজ হওয়া। তো যাই হোক, ইভ্যাজিনেটেড হয়ে, আউটার মেমব্রেনটা ইভ্যাজিনেটেড হয়ে এরকম একটা সেল অর্গানেল তৈরি করে, যেটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার তোমাদেরকে আমি একটু আগে বললাম যে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস থাকে, আর নিউক্লিওলাস যেন কি তৈরি করে বললাম? নিউক্লিওলাস রাইবোজোম তৈরি করে, তাই কি না? তো হতে পারে কি এই রাইবোজোম গুলো বাইরে বেরিয়ে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকতে পারে। যদি গায়ে লেগে থাকে তাহলে ওর অ্যাপিয়ারেন্সটা রাফ হবে, তখন ওটার নাম হয়ে যাবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরের দিকে রাইবোজোম লেগে না থাকে, তাহলে ওটার অ্যাপিয়ারেন্সটা স্মুথ হবে, তখন ওটার নাম হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝতে পারলে? এবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেইন ফাংশন হচ্ছে এনজাইম তৈরি করা। এনজাইম কি দিয়ে তৈরি বললাম? প্রোটিন দিয়ে তৈরি। আর রাইবোজোমের ফাংশন কি বলেছি? রাইবোজোমের ফাংশন কি বলেছি বলো তো? রাইবোজোমও কিন্তু প্রোটিন তৈরি করে। যেহেতু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে আছে,
তাই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এনজাইম তৈরি করতে পারে, কারণ এনজাইমটা প্রোটিন দিয়ে তৈরি। কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এনজাইম তৈরি করে না। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মেইনলি লিপিড মানে ফ্যাট তৈরি করে, লিপিড। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন কি? এনজাইম, লিপিড এগুলোকে তৈরি করা আর ওগুলোকে ট্রান্সপোর্ট করা। মনে করো এখানে তৈরি হয়ে অন্য কোথাও ট্রান্সপোর্ট হচ্ছে, বা এখান থেকে তৈরি হয়ে সেল থেকে বেরিয়ে পাশের অন্য আর একটা সেলেও ট্রান্সপোর্ট হতে পারে, সেলের ভিতর থেকে অন্য আর একটা বাইরে অন্য কোনো সেলে। বলুন। হ্যাঁ, দুটোর ফাংশন আলাদা। ভেসেল শেপ মেইনলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের হয়, টিউবুলার শেপ মেইনলি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের হয়। আচ্ছা, তাহলে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইররেগুলার নেটওয়ার্ক অফ সিঙ্গেল মেমব্রেন টিউবিউলস। সিঙ্গেল কিন্তু, কারণ এটা নিউক্লিয়াসের শুধু আউটার মেমব্রেনটা ভাগ হয়ে তৈরি হয়, তাই একটাই মেমব্রেন। আচ্ছা, it is continuous with the plasma membrane on the outside and the nuclear membrane on the inside। অনেক সময় হয় কি, শুধুমাত্র যে নিউক্লিয়াসের থেকেই বের হবে এমন না, এখানে তোমাদেরকে আরো একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে from plasma membrane to the outside and nuclear membrane to the inside। মানে যে প্লাজমা মেমব্রেন থেকে তৈরি হলে সেলের বাইরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হতে পারে, আর নিউক্লিয়ার মেমব্রেন থেকে তৈরি হলে সেলের ভিতরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হতে পারে। বুঝতে পারলে তো? আচ্ছা, দুই রকমের হতে পারে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উইদাউট রাইবোজোম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উইথ রাইবোজোম অ্যাটাচ। ফাংশন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের বডির ভিতরে যেরকম স্কেলিটন আছে, কঙ্কাল, যেটা আমাদের বডিকে একটা ফ্রেমওয়ার্ক দেয়, ফ্রেম দেয়, সেরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা ফ্রেমওয়ার্কের মতো, সাপোর্টিভ ফ্রেমওয়ার্কের মতো সেলকে ভিতর থেকে সাপোর্ট দেয়। প্লাস আমি তোমাদেরকে কি বললাম, এর মধ্যে প্রোটিন আর লিপিড বা ফ্যাট তৈরি হতে পারে, আর সেটাকে ট্রান্সপোর্ট, সিনথেসিস মানে তৈরি হওয়া, ট্রান্সপোর্ট মানে ট্রান্সপোর্ট করা, এগুলো তৈরি হয়ে ট্রান্সপোর্ট করতে পারে। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ডিটেল স্ট্রাকচার গুলো যে কেন দেওয়া নেই, যাই হোক। কি, মন দিয়ে দেখো, ক্লাস 10, এখন কথা বলবো না। মাইটোকন্ড্রিয়াও ডাবল মেমব্রেন হয়, বাইরের মেমব্রেনটা পোরাস হয় মানে ছোট ছোট টুকরো থাকতে পারে, কিন্তু ভেতরের মেমব্রেনটা এইরকম ফোল্ডেড হয়। এই ফোল্ড গুলোকে কি বলা হয়? ফোল্ড গুলোকে বলা হয় ক্রিস্টি। আর এই ফোল্ড গুলোর মধ্যে এরকম ছোট ছোট ব্যাডমিন্টন খেলার র্যাকেটের মতো জিনিস থাকতে পারে, এগুলোকে বলা হয় অক্সিজোম। এগুলোকে বলা হয় অক্সিজোম অর F1 পার্টিকল। F1 পার্টিকল। না না, আমি এমনি বলে দিলাম, কিন্তু নাই তো, এমনি বলে দিচ্ছি একটু ডিটেলসে। তখন না ধরলে কেন ফোন করতে থাকলে ভাই? তো তোমাদেরকে একটু আগে আমি একটা ফাংশন বললাম যে গ্লুকোজ, গ্লুকোজ থেকে প্রথমে কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডটা তারপরে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকবে, তারপরে ওটা একটা সাইকেলের মধ্যে দিয়ে যায়, যেটাকে বলা হয় ক্রেবস সাইকেল। আর এই ক্রেবস সাইকেলের সময় এই অক্সিজোম গুলোই কিন্তু এটিপি তৈরি করে, আর এই এটিপির মধ্যে এনার্জি স্টোর হয়ে থাকে। তাহলে এটা, যেহেতু এখানে অক্সিজেন লাগে, তাই এটাকে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন। আর এই অ্যারোবিক রেসপিরেশনে হেল্প করে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া জেনারেলি কিরকম শেপের হয়? সসেজ লাইক, মানে অনেকটা, সসেজ হচ্ছে একটা আমেরিকান ফুড, ওই রকম দেখতে হয়, বা চপ্পলের মতো দেখতে হয়, হাওয়াই চুটির মতো। এটার মধ্যে ফোল্ড, মানে ভিতরের ইনার ওয়ালটা ফোল্ডেড হয়, যেটাকে ক্রিস্টি বলে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, আবার মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোমও থাকে। তার মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে জিনও থাকতে পারে, এই যে সেভারাল জিনস থাকতে পারে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেহেতু রাইবোজোম থাকে, তাই ও নিজের প্রোটিন নিজেই বানাতে পারে। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়
সেমি অটোনমাস, সেমি অটোনমাস আর সেলফ রেপ্লিকেটিং, হ্যাঁ সেলফ রেপ্লিকেটিং সেল অর্গানিজম। সেমি অটোনোমাস কেন? কারণ ওর যেহেতু ওর নিজস্ব রাইবোজোম আছে, তাই ও নিজের প্রোটিন নিজেই বানাতে পারে, ওকে অন্য কোনো সেল অর্গানেলের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয় না, তাই ও সেমি অটোনোমাস। আর যেহেতু ওর নিজের ডিএনএ আছে, তাই একটা মাইটোকন্ড্রিয়া সেলের মধ্যে একটা মাইটোকন্ড্রিয়া ডিভাইড হয়ে আরেকটা মাইটোকন্ড্রিয়া বানাতে পারে, তাই ওকে সেলফ রেপ্লিকেটিং সেল অর্গানেল বলা হয়। অনেক সময় ধরা হয় মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা এলিয়েন পার্টিকেল, মানে মাইটোকন্ড্রিয়াকে এলিয়েন হিসেবে ধরা হয়। কেন এলিয়েন হিসেবে ধরা হয়? এটা মনে করা হয় যে ইনিশিয়ালি ইউক্যারিওটিক সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া ছিল না, এবার একটা অ্যাস্টেরয়েড এসে আর্থকে স্ট্রাইক করে, ওই অ্যাস্টেরয়েডস এর মধ্যে ছোট ছোট ব্যাকটেরিয়া ছিল, এবার ওই ব্যাকটেরিয়া গুলো আর্থের অ্যাটমসফিয়ারে বেঁচে থাকার জন্য প্রিমিটিভ সেলের মধ্যে নিজেকে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে এবার ওই সেল আর ওই ব্যাকটেরিয়াটার মধ্যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি হয়। কি রিলেশন? ব্যাকটেরিয়াটা ওই সেলটাকে এনার্জি দিবে, মাইটোকন্ড্রিয়ার কাজ এনার্জি তৈরি করা, এনার্জি তৈরি করে দিবে, তার বদলে মাইটোকন্ড্রিয়া ওই সেলের মধ্যে থেকে যায়, মানে সেলের মধ্যে থাকার জায়গা আর খাওয়া নেবে। এরকম মানে এটা মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স ইয়ার্স আগে হয়েছিল, আর তাই সেই জন্য এখন মাইটোকন্ড্রিয়া ইউক্যারিওটিক সেলের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে যায়। আর এখন মাইটোকন্ড্রিয়া ছাড়া সেলও বেঁচে থাকতে পারবে না, আর সেল ছাড়া মাইটোকন্ড্রিয়াও বেঁচে থাকতে পারবে না। কেন স্যার এটাকে তাহলে একটা এলিয়েন পার্টিকেল ধরা হলো? যেহেতু ওর নিজস্ব ডিএনএ আছে। ডিএনএ কার থাকে? একটা মানে একটা প্রাণীর থাকে বা একটা ব্যাকটেরিয়ার থাকে ডিএনএ বা জিন। সেই জন্য যেহেতু ওর নিজস্ব রাইবোজোম আছে, তাই ব্যাকটেরিয়াকে, সরি মাইটোকন্ড্রিয়াকে অনেক সময় এলিয়েন পার্টিকেল হিসেবে ধরা হয়, কিন্তু এটা প্রুভেন না, এটা একটা থিওরি, এটা কিন্তু প্রুভেন না। আচ্ছা 6 নাম্বার চলে আসবো, গলগি অ্যাপারেটাস। আচ্ছা মাইটোকন্ড্রিয়ার ফাংশন তো তোমাদেরকে বলে দিলাম, রিলিজ এনার্জি, এটিপি তৈরি করা পাইরুভিক অ্যাসিড থেকে। আগে গ্লাইকোলাইসিস হবে, পাইরুভিক অ্যাসিড হবে, তারপরে ওটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে এটিপি তৈরি করবে। আচ্ছা আর এখানে কিন্তু এটাকে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন, যেহেতু এখানে অক্সিজেন লাগে। আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে রেসপিরেশন করার জন্য অনেক রকমের এনজাইমও তৈরি হয়, সিনথেসিস অফ রেসপিরেটরি এনজাইমস। 6 নাম্বার গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাস অ্যানিমাল সেলের এটাকে গলগি অ্যাপারেটাস বলে, কিন্তু প্ল্যান্ট সেলে এর আলাদা নাম আছে ডিকটায়োজোম। অ্যানিমাল সেলে এটার নাম গলগি অ্যাপারেটাস, প্ল্যান্ট সেলে এটার নাম ডিকটায়োজোম। বলুন। কারণ গলগি অ্যাপারেটাসের, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে গলগি অ্যাপারেটাসের একটু অন্য কাজও আছে, সেল ওয়াল তৈরি করতে হেল্প করে, সেই জন্য ওটার একটু আলাদা নাম দেওয়া আছে। তো গলগি অ্যাপারেটাসও অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতনই অনেকটা দেখতে, ওই যে ফ্ল্যাটেন মেমব্রেন স্যাক, মানে ব্যাগের মতো জিনিস দিয়ে তৈরি। আর এর মধ্যেও ছোট ছোট টিউবিউল থাকে, টিউবিউল গুলোকে সিস্টার্নি বলে, অথবা ভেসিকল থাকতে পারে বা ভ্যাকিউল থাকতে পারে। ভেসিকল আর ভ্যাকিউল মানে হচ্ছে ছোট ছোট ব্যাগের মতো, এই যে আমরা যে এখানে দেখতে পাচ্ছি ভেসিকল, এগুলো। এবার গলগি বডির ফাংশন কি, খুব মন দিয়ে শুনবা, গলগি বডির ফাংশন কি। দেখো সাপোজ এটা একটা সেল, এই সেলের মধ্যে এলো নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাপোজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এইটা মনে করা হচ্ছে গলগি বডি। গলগি বডিও অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতনই দেখতে হয়। এই যে ফ্ল্যাটেন্ড স্যাক লাইক স্ট্রাকচার গুলো, এগুলোকেই বলা হয় সিস্টার্নি, এগুলোকেই বলা হয় সিস্টার্নি। মন দিয়ে দেখো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তৈরি হয় এনজাইম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তৈরি হয় লিপিড। এবার স্যার এই জিনিসগুলো তৈরি হয়ে যায় কোথায়? এই জিনিসগুলো তৈরি হয় গলগি বডির এই ফেজে, এই ফেজে এইখানে গিয়ে অ্যাটাচ হয়ে যায়, এই জায়গাটায় এসে চলে আসে। গলগি বডির এই ফেজটাকে বলা হয়
সিস ফেজ অর ফর্মিং ফেজ। তারপরে কি হয় স্যার, এই এনজাইম অর লিপিড গুলো গলগি বডির সিস ফেজে আসার পরে ওর ভিতরে ঢুকে ওদের প্রসেসিং এন্ড প্যাকেজিং হয়। প্রসেসিং এখান থেকে এখানে যাবে, প্রসেসিং হতে হতে এখান থেকে এখানে যাবে, একটা সিস্টার্নি থেকে আরেকটা সিস্টার্নিতে যাবে, গিয়ে ছোট ছোট ভ্যাকিউলের মধ্যে প্যাকেজিং হয়ে এরকম ভাবে বাইরে বেরিয়ে আসে। এনজাইম আর লিপিড গুলো এরকম করে ভ্যাকুওলের মধ্যে বা ভেসিকলের মধ্যে প্যাকেজিং হয়ে এরকম ভাবে বাইরে বেরিয়ে আসে। এবার মনে করো এটা হচ্ছে, এই মনে করো এই ভ্যাকুওলের মধ্যে প্রোটিন আছে, এই ভ্যাকুওলের মধ্যে প্রোটিন আছে, এই প্রোটিনটা মনে করো সেল মেমব্রেন তৈরি করার কাজে চলে গেল। সেল মেমব্রেনে আমি বললাম না লাইপোপ্রোটিন, লিপিড এন্ড প্রোটিন থাকে, প্রোটিন। আর এই মেমব্রেনের মধ্যে মনে করো লিপিড আছে, এই ভ্যাকুওলের মধ্যে মনে করো লিপিড আছে, ওটাও মনে করো সেল মেমব্রেন তৈরি করার কাজে চলে গেল। এবার মনে করো অন্য আর একটা ভ্যাকুওল বানালো যার মধ্যে এমন একটা এনজাইম আছে যে এনজাইমটা ডাইজেশনে হেল্প করে, তখন এই ভ্যাকুওলটার নাম হয়ে গেল লাইসোজোম। লাইসোজোম সেলুলার ডাইজেশনে হেল্প করে। তাহলে গলগি বডির ফাংশন কি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেগুলো তৈরি হচ্ছে সেই জিনিসগুলোকে প্রসেসিং এন্ড প্যাকেজিং করে ছোট ছোট ভ্যাকিউলের মধ্যে স্টোর করে এরকম করে বাইরে সিক্রিট করা, বাইরে এরকম করে সিক্রিট করা। সেই জন্য গলগি বডির মেইন ফাংশন হচ্ছে সিক্রিটারি ফাংশন। এই যে দেখো লেখা আছে সিনথেসিস এন্ড সিক্রিশন অফ এনজাইম অর হরমোনস এটসেট্রা। আচ্ছা, তারপরে তোমরা ক্লাস 8 এ রিপ্রোডাকশন করেছো, স্পার্মের স্ট্রাকচার। স্পার্ম, স্পার্মের এরকম একটা হেড থাকে, মিডল পিস থাকে, আর এরকম একটা টেইল থাকে। তার আর স্পার্মের ভিতরে নিজস্ব আদারের যে জিনটা সেটা থাকে। এবার স্পার্ম কার সাথে গিয়ে ফিউজ হবে, ওভামের সাথে গিয়ে ফিউজ হবে, ওভামের মধ্যে গিয়ে ফিউজ হবে। এবার ওভামের বাইরে একটা আউটার প্রোটেক্টিভ লেয়ার থাকে। এই আউটার প্রোটেক্টিভ লেয়ারটা থাকার জন্য স্পার্ম কিন্তু নিজের হেডটাকে ওভামের মধ্যে এন্টার করাতে পারে না। তার জন্য কি করতে হবে, এই বাইরের যে আউটার প্রোটেক্টিভ লেয়ারটা আছে, ওভামের বাইরের এই আউটার প্রোটেক্টিভ লেয়ারটা আছে, এই আউটার প্রোটেক্টিভ লেয়ারটাকে ডিসলভ করাতে হয়। এবার ডিসলভ করার জন্য স্পার্মের হেডে এইখানে একটা এনজাইম থাকে, যে এনজাইমটার নাম হচ্ছে অ্যাক্রোজোম। যে এনজাইমটার নাম হচ্ছে অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম যখন একটা স্পার্ম ওভামের সঙ্গে গিয়ে লাগে, এই অ্যাক্রোজোমটা সিক্রিট হয়ে, এই অ্যাক্রোজোমটা সিক্রিট হয়ে ওভামের আউটার লেয়ারটাকে এরকম ডিসলভ করে দেয়, ওভামের আউটার লেয়ারটাকে ডিসলভ করে দেয়। আর তখনই স্পার্মের নিউক্লিয়াসটা ওভামের ভিতরে ঢুকে ওভামের নিউক্লিয়াসের সাথে ফিউজ হয়ে জাইগোট বানাতে পারে। বুঝতে পারলাম? তো এটা, আর তাহলে এই অ্যাক্রোজোমটা কে তৈরি করে, এটাও গলগি বডি তৈরি করে। ফরমেশন অফ অ্যাক্রোজোম অফ স্পার্ম, এটাও গলগি বডি তৈরি করে, শুধু অ্যানিমাল সেলের ক্ষেত্রে। বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা, এবার চলে আসা হচ্ছে রাইবোজোম। তোমাদেরকে কি বললাম, রাইবোজোম কোথায় তৈরি হয় বলো? নিউক্লিওলাসে তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট। এখানে ওই পয়েন্টটা কেন দেওয়া নেই আমি জানি না। ও, নিউক্লিয়াসের মধ্যে দেওয়া থাকবে। থাক, নিউক্লিয়াসের মধ্যে ওটা অবশ্যই দেওয়া থাকবে। রাইবোজোম নিউক্লিওলাসের মধ্যে তৈরি হয়। তো ছোট ছোট এগুলো স্মল গ্র্যানিউলস এর মতো দেখতে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে অ্যাটাচ থাকতে পারে, যদি থাকে তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে, অথবা সাইটোপ্লাজমের মধ্যে স্ক্যাটার থাকতে পারে। 2 নম্বর কি, এগুলো আরএনএ দিয়ে তৈরি, আর এর কোনো মেমব্রেন হয় না, নট বাউন্ড বাই এ মেমব্রেন। এর আগে যতগুলো আমরা সেল অর্গানেল পড়লাম, নিউক্লিয়াস, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, সবার মেমব্রেন ছিল। রাইবোজোমের কিন্তু কোনো মেমব্রেন থাকে না। আর এটা ডিএনএ না, আরএনএ দিয়ে তৈরি, রাইবো নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। ডিএনএ কি আর আরএনএ কি, এগুলো ক্লাস 11 12 এ গিয়ে পড়বে, এগুলো মেইনলি অ্যাসিড। আচ্ছা, আর রাইবোজোমের ফাংশন কি, প্রোটিন তৈরি করা, যেই প্রোটিন গুলো হরমোন এনজাইম এগুলো তৈরি করবে। আচ্ছা, এবার চলে আসো 8 নাম্বার, যেটার নাম হচ্ছে লাইসোজোম। লাইসোজোম আমি একটু আগেই তোমাদেরকে বললাম, এই যে দেখো লাইসোজোম এখানে লিখেছি, লাইসোজোম যে গলগি বডি থেকে এমন কিছু এনজাইম, প্যাকেজিং এনজাইম সিক্রিট হয়, যে এনজাইম গুলো ডাইজেশনে হেল্প করে।
যে এনজাইম গুলো ডাইজেশনে হেল্প করে। স্যার এই এনজাইম গুলো কি কি ডাইজেস্ট করতে হেল্প করে? এই এনজাইম গুলো ফুড ডাইজেস্ট করতে হেল্প করে, 1 নাম্বার। 2 নাম্বার, যদি কোনো জার্মস ঢুকে যায় সেলের মধ্যে, যদি কোনো জার্মস ঢুকে যায়, ভাইরাস ব্যাকটেরিয়া, সেই জার্মকেও ডাইজেস্ট করে সেলকে প্রোটেক্ট করে। 3 নাম্বার, নন ওয়ার্কিং সেল অর্গানাল, মানে কোন সেলের ভিতরে মনে করো মাইটোকন্ড্রিয়াটা কাজ করা বন্ধ করে দিয়েছে, কোন একটা মাইটোকন্ড্রিয়া কাজ করা বন্ধ করে দিয়েছে, তার লাইসোজোম ওই মাইটোকন্ড্রিয়াকেও ডাইজেস্ট করে দিবে, যেই সেল অর্গানেল গুলো কাজ করছে না ওটাকেও ডাইজেস্ট করে দিবে। আর নন ওয়ার্কিং সেল কেও ডাইজেস্ট করে দেয়। দেখা গেল একটা গোটা সেলটাই কাজ করা বন্ধ করে দিয়েছে, তখন লাইসোসোম গুলো বার্স্ট হয়ে হয়ে নিজের সেলকে নিজেই ডাইজেস্ট করে দিবে। সেই জন্য লাইসোসোমকে কি বলা হয়? সুইসাইড ব্যাগ অফ দ্য সেল। মনে রাখবা লাইসোসোম কোথা থেকে তৈরি হবে? গলগি বডি থেকে তৈরি হয়, মনে রেখো কিন্তু। তাহলে লাইসোসোমের ফাংশন, মেমব্রেনাস স্যাক বাডেড অফ ফ্রম গলগি বডি, ইম্পর্টেন্ট, মানে গলগি বডি থেকে বেরিয়ে আসে। এর মধ্যে 40টা ডিফারেন্ট রকমের এনজাইম থাকে। এনজাইম গুলোর কাজ কি? ইন্ট্রাসেলুলার ডাইজেশন, সেলের ভিতরে ডেস্ট্রয়িং ফরেন সাবস্টেন্স মানে জার্মস ঢুকে গেলে ওটাকেও। 3 নাম্বার, নন ওয়ার্কিং সেল অর্গানেল মানে ডেস্ট্রয় অর্গানাল সেলস কল্ড সুইসাইড ব্যাগ। আর অনেক সময় কি করে, বোনের ডিউরিং কার্টিলেজেস, ডাইজেস্ট কার্টিলেজেস ডিউরিং ফর্মেশন অফ বোন, মানে বোন তৈরি করার সময় কার্টিলেজকে ডাইজেস্ট করে ক্যালসিয়ামকে বের করে বোনকে তৈরি করতে হেল্প করে। আচ্ছা, এবার 9 নাম্বারে চলে আসো। 9 নাম্বার, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। আর এটা মনে রাখবা শুধু অ্যানিমাল সেলের মধ্যেই থাকে, প্ল্যান্ট সেলে সেন্ট্রোজোম থাকে না। এটা কি? এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের কাছে থাকে একটা স্টারের মতো দেখতে এরকম একটা সেল অর্গানেল। এটার দুটো পার্ট হয়, এই যে এখানে দেখতে দুটো পার্ট হয়, এই পার্ট গুলোকে বলা হয় সেন্ট্রিওল। সেন্ট্রিওল বলা হয়, দুটো সেন্ট্রিওল দিয়ে তৈরি, এটা একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল, দুটো সেন্ট্রিওল দিয়ে তৈরি। আর হ্যাঁ বলো। একটা ছোট একটা বড় না, একটা সেন্ট্রিওল এরকম ভার্টিক্যালি থাকে আর একটা সেন্ট্রিওল এরকম হরাইজন্টালি থাকে, বুঝলা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ওটা ওটা দুটা সেম লেন্থেরই হয়। ওটা ছোট বড় না, ওটা সাইড থেকে দেখাচ্ছে, 2D স্ট্রাকচার তো তাই অত ভালো বোঝা যাচ্ছে না। আর এর বাইরের দিকে এরকম দেখো স্টারের মতো এরকম রে দেখতে পাওয়া যাচ্ছে, এই রে গুলোকে মাইক্রোটিউবিউল বলে, এই রে গুলোকে বলা হয় মাইক্রোটিউবিউল। আচ্ছা, তো এই সেন্ট্রিওলের ফাংশন কি? সেন্ট্রিওলের ফাংশন হচ্ছে, আমি তোমাদেরকে বললাম যখন একটা সেল ডিভাইড করে তখন তোমার ক্রোমাটিন ফাইবারটা কি হয়ে যায়, এরকম ক্রোমোজোম হয়ে যায়, তাই কি না? তো এই যে সেন্ট্রিওল যে আছে, সেন্ট্রিওলের, সরি, সেন্ট্রোজোমের যে দুটো সেন্ট্রিওল হয়, একটা সেন্ট্রিওল চলে যায় এই পোলে, একটা সেন্ট্রিওল চলে যায় এই পোলে। আর ওদের যে মাইক্রোটিউবিউল গুলো আছে, মাইক্রোটিউবিউল গুলো এরকম ভাবে একটার সঙ্গে একটা লেগে এইরকম একটা জিনিস তৈরি করে, যেগুলো আবার ক্রোমোজোমের সাথে অ্যাটাচ থাকে, ক্রোমোজোমের সাথে অ্যাটাচ থাকে এইরকম ভাবে। কোনো কোনো এরকম সুতোটা ক্রোমোজোমের সাথেও অ্যাটাচ থাকতে পারে, কোনো কোনোটা নাও থাকতে পারে, মানে ডাইরেক্ট ওয়ান পোল টু অ্যানাদার পোল। ওটা সেল ডিভিশনের সময় পড়া হয়। তো যখন সেলটা ডিভাইড হয় তখন কি হয়, যে ক্রোমোজোমের সাথে যে অ্যাটাচ আছে, যেই সুতোগুলো, এগুলোকে বলা হয় স্পিন্ডল ফাইবার, এগুলোকে বলা হয় স্পিন্ডল ফাইবার। এই স্পিন্ডল ফাইবার কি হয়, এক সেকেন্ড, এই ক্রোমোজোমটাকে এইভাবে ব্লক, এই স্পিন্ডল ফাইবার ক্রোমোজোমকে দুই দিকে টানে, এই স্পিন্ডল ফাইবার ক্রোমোজোমকে এইভাবে দুই দিকে টানে। টানার জন্য কি হয়, ক্রোমোজোম গুলো মাঝখান থেকে ছুটে যায়, ছুটে গিয়ে ছুটে গিয়ে ক্রোমোজোমের হাফ পার্ট এই দিকে চলে আসে,
হাফ পার্ট এইদিকে চলে আসে, এরকম করে ক্রোমোজোম গুলোকে মাঝখান থেকে ছোটায়। হলো? তারপরে এই সেলটা কি হয়, মাঝখান থেকে এরকম করে ভাঁজ হতে থাকে, এরকম ভেঙে যেতে থাকে। ভেঙে কি হয়, এরকম দুটো সেল হয়ে যায়। এই দুটো সেলের মধ্যে হাফ ক্রোমোজোম এখানে চলে আসলো, হাফ ক্রোমোজোম এখানে চলে আসলো, মানে ক্রোমোজোমের হাফ পার্ট। তারপরে এই ক্রোমোজোম গুলো আবার নিউক্লিয়াস ফর্ম করে ক্রোমাটিন ফাইবার হয়ে যায়। ক্রোমোজোম গুলো নিউক্লিয়াস ফর্ম করে আবার করো। তাহলে তোমার এই সেন্ট্রিওলের সেন্ট্রোজোমের বেসিক ফাংশন কি দাঁড়ালো? সেল ডিভিশনে হেল্প করা। কি কি হলো শুনো, হাসছো কেন? কি বুঝতে পারলে তো? তাহলে ইনিশিয়েটস ইনিশিয়েটস এন্ড রেগুলেটস সেল ডিভিশন, সেল ডিভিশনে হেল্প করা। আর কিভাবে সেল ডিভিশনে হেল্প করে, স্পিন্ডল ফাইবার তৈরি করতে হেল্প করে। এই যে মাইক্রোটিউবিউল গুলো যে আছে, মাইক্রোটিউবিউল গুলোকে বলা হয় অ্যাস্টার। মাইক্রোটিউবিউল গুলোকে স্টারের মতো দেখতে, তাই এগুলো অ্যাস্টার বলা হয়। স্পিন্ডল ফাইবার তৈরি করতে হেল্প করে। আচ্ছা, একটু রেস্ট নাও। দেরি হয়ে গেল শুরু করতে, হ্যাঁ? কটা থেকে আসবে? সাড়ে আটটা, সাড়ে আটটা। না না, মানে পড়ানো শুরু করতে দেরি হয়ে গেল না। ক্লাস 10 এর কিন্তু বায়োলজির খাতা তৈরি রেডি রাখবা। আহ, একটা নোট কপি রাখতে হবে। নোট কিছু আমি দিব দেবো না, বইটাই ভালো করে পড়তে হবে, কারণ একদম বই থেকে লাইন বাই লাইন তুলে তুলে কোশ্চেন হয় সিরিয়াল থেকে। এক্সারসাইজ, হ্যাঁ, বোর্ড এক্সাম। যেটার জন্য খাতাটা করবার সেটা হচ্ছে এক্সারসাইজ, কিন্তু আমার রেগুলার আপডেট চাই। এইবার কিন্তু আমি ফেলে রাখা টলারেট করবো না কিন্তু। একটা চ্যাপ্টার হলো, তার 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে এক্সারসাইজ ওইখানে এসে হবে না। এক্সারসাইজ রেগুলার করে নিয়ে আসতে হবে। আগে এক্সারসাইজ চেক করবো, তারপরে পড়াবো। হুম, হুম, অবশ্যই সব রিটেন লিখে নিয়ে আসতে হবে এক্সারসাইজ গুলো। তোমার সব খাতার মধ্যে লিখে নিয়ে আসতে হবে। কটায় লাগবে? হ্যাঁ, তার আগেই দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট শুরু করে দিই হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কিন্তু মনে রাখবা, এটা শুধুমাত্র প্ল্যান্ট সেলেরই থাকে। এবার তোমাদের 3 রকমের প্লাস্টিড হয়। ক্লোরোপ্লাস্ট যেটা গ্রিন কালারের হয়, লিউকোপ্লাস্ট যেটা কালারলেস হয়, আর ক্রোমোপ্লাস্ট যেটা গ্রিন বাদ দিয়ে অন্য কালার হতে পারে। ইয়েলো হতে পারে, অরেঞ্জ রেড হতে পারে, আরো অনেক কালারের হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ব্লু হতে পারে। আচ্ছা, তো দেখে নি এই প্লাস্টিক গুলো। আগে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখো, কথা না। যদি আহ সব থেকে কমন যেটা প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে যেটা গ্রিন কালারের পিগমেন্ট বা কালার থাকে, যেটার নাম ক্লোরোফিল, আমরা সবাই জানি। প্লাস্টিডের মধ্যে মাইটোকন্ড্রিয়ার মতনই ওর নিজস্ব ডিএনএ থাকে। আর প্লাস্টিডও কিন্তু ডাবল মেমব্রেন হয়। আর প্লাস্টিডের ভেতরের ম্যাট্রিক্সটা মানে ফ্লুইডটার মধ্যে অনেক প্রোটিন থাকে। এটা অনেকটা এলিয়েন পার্টিকেলের মতো। 3 নম্বর হচ্ছে, এর মধ্যে দেখো এরকম ডিস্ক শেপ বডি দেখা যাচ্ছে। এই ডিস্ক শেপ স্ট্রাকচার গুলো ভেতরে আহ এগুলোকে বলা হয় থাইলাকয়েড, যার ভেতরে থাকে হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে? আচ্ছা, ক্লোরোপ্লাস্ট যার কালার গ্রিন, ও সোলার এনার্জিকে ট্র্যাপ করে ফটোসিনথেসিস করতে হেল্প করে, আমরা সবাই জানি। লিউকোপ্লাস্ট যেটা কালারলেস হয়, এর কাজ হচ্ছে স্টোর করা। কি স্টোর করা? স্টার্চ স্টোর করে রাখা।
অ্যাকচুয়ালি স্টার্চ না, স্টার্চ প্রোটিন ফ্যাট তিনটাকেই স্টোর করতে পারে। লিউকোপ্লাস্ট আবার তিন রকমের হয়, অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট আর তিন রকমের আছে, দাঁড়াও, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট আর একটার নাম মনে পড়ছে না। অ্যামাইলোপ্লাস্টের মধ্যে প্রোটিন স্টোর থাকে আর ইলায়োপ্লাস্টের মধ্যে স্টার্চ স্টোর থাকে। যাই হোক, তোমাদের সিলেবাসে নেই যখন, তোমরা শুধু লিউকোপ্লাস্ট ও স্টার্চ মনে রেখো। ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট হচ্ছে তোমার প্ল্যান্টের কালারফুল পার্ট গুলোতে থাকে, যেমন ফ্লাওয়ারের মধ্যে আর ফ্রুটের যে পিলটা হয় পিলের মধ্যে। এবার যদি আহ, যেটা না থাকে তো, মানে পিগমেন্ট থাকে তো। আর মানে গ্রিন কালারের ম্যাঙ্গো বলছো, ইয়েলো কালারের, হ্যাঁ ওটাই। ও ভিতরের ফ্লেশটাতে, হ্যাঁ ওটার মধ্যেও পিগমেন্ট থাকে, ওটার মধ্যেও ইয়েলো কালারের, ওটার মধ্যেও পিগমেন্ট থাকে। ইয়েলো কালারের ক্রোমোপ্লাস্টের মধ্যে জ্যান্থোফিল নামক পিগমেন্ট থাকে। আর অরেঞ্জ রেড কালারের যে পার্ট গুলো হয় তার মধ্যে ক্যারোটিন নামে পিগমেন্ট থাকে। আর গ্রিন কালারের পিগমেন্টের নাম কি? ক্লোরোফিল। ইয়েলো কালারের পিগমেন্টের নাম জ্যান্থোফিল। আর রেড অরেঞ্জ কালারের পিগমেন্টের নাম ক্যারোটিন। যেমন ক্যারোটস, গাজরের মধ্যে ক্যারোটিন থাকে অরেঞ্জ রেড কালারের, এরকম। তো স্যার ক্রোমোপ্লাস্টের কাজ কি? যেহেতু এরা প্ল্যান্টের অনেক পার্টকে কালার করে, ফ্লাওয়ার কালারফুল হয় কেন? ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য, যাতে ইনসেক্টরা এসে পলিনেশন করে, পলিনেশনের পরে ফার্টিলাইজেশন হবে। আর ফ্রুটকে কালারফুল করার কি দরকার? যাতে অ্যানিমালরা এসে ফ্রুটটাকে অ্যাট্রাক্টেড হয়ে ফ্রুটটাকে খায়, খেয়ে ফুডের সিডটাকে যাতে দূরে কোথাও ডিসপার্স করে। একই জায়গায় যদি ফ্রুটের সিড গুলো মাটিতে পড়তো তাহলে ওখানে ক্রাউডি হয়ে যেত। একই জায়গায় গাছ যদি তৈরি হতো, মানে জার্মিনেট হতো, তাহলে ওই সয়েলটা কিন্তু ইনফার্টাইল হয়ে যেত। সেই জন্য সিডের ডিসপার্সালও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই এটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের কাজ। আচ্ছা, এবার চলে আসুন নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে লার্জেস্ট সেল অর্গানেল। এটা স্ফেরিক্যাল মানে গোল হয়, আর ডেন্স মানে ঘন হয়। নিউক্লিয়াসের ছোট ছোট পোর থাকে, যে পোর গুলোকে নিউক্লিয়ার পোর বলে, যেটার কাজ আমি অলরেডি শুরুতে বললাম, যে নিউক্লিয়াসের ভিতরে আর মানে সাইটোপ্লাজমের মধ্যে জিনিসপত্র যাওয়া আসা করতে পারে এই নিউক্লিয়ার পোর দিয়ে। আর নিউক্লিয়াসের ভেতরে থাকে, আমরা বললাম যে ক্রোমাটিন থাকে, যেটা ডিএনএ দিয়ে তৈরি, আর ডিএনএ এর মধ্যে জিন থাকে যেটা আমাদের ক্যারেক্টারকে রেগুলেট করে। এটা তো নিউক্লিয়াসের ফার্স্ট ফাংশন হচ্ছে, নিউক্লিয়াস হচ্ছে সেলের সব রকম ফাংশনকে রেগুলেট করে। যেহেতু ওর মধ্যে জিন আছে, যেহেতু ও রাইবোজোমকে তৈরি করে, নিউক্লিওলাস রাইবোজোম তৈরি করে, রাইবোজোম প্রোটিন এনজাইম বানায়, তাই ও সেলের সব কাজকেই মেনটেন করে। আর যেহেতু ওর মধ্যে ক্রোমোজোম আছে, আর ক্রোমোজোমের মধ্যে হেরিডিটারি ক্যারেক্টার, হেরিডিটারি মানে যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যে ক্যারেক্টার গুলো যাচ্ছে, সেই ক্যারেক্টারও ওই জিনের মধ্যেই থাকে। তাহলে এটা হয়ে গেল নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াসের ভেতরে যে ডেন্স যে জায়গাটা থাকে, ঘন যে ব্ল্যাক কালারের জায়গাটা থাকে, এটা এরকম ইয়েলো কেন করছে জানি না, এটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস কি তৈরি করে? রাইবোজোম। রাইবোজোম কি দিয়ে তৈরি হয়? প্রোটিন আর আরএনএ দিয়ে তৈরি হয়। আর রাইবোজোমের ফাংশনই হচ্ছে তোমার মানে প্রোটিন তৈরি করা। আর 3 নাম্বার, ডিকটেটস রাইবোজোম টু সিনথেসিস প্রোটিন, মানে রাইবোজোমকে ইনস্ট্রাকশন দেয় যে তুমি প্রোটিন তৈরি করো, এই নিউক্লিওলাসের ফাংশন। আর ক্রোমাটিন ফাইবার তোমাদেরকে তো বলেই দিলাম যে এটা একটা মানে থ্রেড লাইক নেটওয়ার্ক, যেটা সেল ডিভিশনের সময় কনডেন্স হয়ে কি তৈরি করে বলো? সেল ডিভিশনের সময় ঘন হয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কি তৈরি করে? ক্রোমোজোম। আর এটাও কি দিয়েই তৈরি? ডিএনএ দিয়েই তৈরি। ক্রোমোজোমের মধ্যেও যেহেতু ক্রোমাটিন থাকে, তাই ওর মধ্যেও জিন আছে, তাই হেরিডিটারি ইনফরমেশন গুলো এই ক্রোমোজোমের মধ্যেই স্টোর থাকে। যখন স্পার্ম আর ওভামের ফিউশন হয়, স্পার্মের ক্রোমোজোম বাবার ক্যারেক্টার আর ওভামের ক্রোমোজোম মায়ের ক্যারেক্টার গুলোকে ফিউজ করে চাইল্ডের ক্যারেক্টার গুলোকে ডেভেলপ করায়। আর তোমার হচ্ছে 14 নাম্বার, ভ্যাকিওল। ভ্যাকিওল হচ্ছে সিঙ্গেল মেমব্রেন ব্যাগের মতো স্যাক লাইক স্ট্রাকচার। এগুলো
তোমার এর মধ্যে ওয়াটার বা আদার সাবস্টেন্স মানে ফুড এনজাইমও থাকতে পারে। প্ল্যান্ট সেলের মধ্যে এই ভ্যাকিউল গুলো অনেক বড় বড় হয়, আর অ্যানিমাল সেলের মধ্যে এই ভ্যাকিউল গুলো ছোট হয়, ইভেন অ্যাবসেন্টও থাকতে পারে ভ্যাকিউল অ্যানিমাল সেলের ক্ষেত্রে। যেমন নিউরন নার্ভ সেলের মধ্যে ভ্যাকিউল থাকে না, আরবিসির মধ্যে ভ্যাকিউল থাকে না, বুঝতে পারলে তো? লিভারের সেলের মধ্যে আবার ভ্যাকিউল থাকে। হ্যাঁ, মাসল সেলসে না, মাসল সেলসেও থাকে না। তারপরে হচ্ছে 3 নাম্বার চলে আসো, এটা খুব ইম্পর্টেন্ট, ভ্যাকিওলের সিঙ্গেল মেমব্রেনটাকে টোনোপ্লাস্ট বলে। ভ্যাকিওলের মেমব্রেনটার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। তো ভ্যাকিওলের মেইন ফাংশন হচ্ছে স্টোরেজ ফাংশন। ওর মধ্যে ওয়াটার ছাড়াও ফুড, পিগমেন্ট, ওই যে ক্লোরোফিল, জ্যান্থোফিল, ওগুলো আবার ওয়েস্ট প্রোডাক্টও স্টোর থাকতে পারে। 2 নাম্বার, ভ্যাকিওল সেলকে বেলুনের মতো টার্জিডিটি প্রোভাইড করে। টার্জিডিটি মানে হচ্ছে ভ্যাকিওলের মধ্যে জল স্টোর করে সেলটাকে আঁটো রাখা, মানে সেলটাকে ফুলিয়ে রাখা, এটাকে টার্জিডিটি বলে। আর জল বেরিয়ে গেলে সেলটা চুপসে যায়, বলো ওটাকে কি বলে? হুম, সেলের ভ্যাকুয়ালের মধ্যে যখন জল ঢুকে ভ্যাকুয়ালটা পুরো ফুলে থাকে, মানে সেলটা যখন পুরো টাইট থাকে, তখন ওটাকে টার্জিডিটি বলে। কিন্তু জল বেরিয়ে গেলে ভ্যাকুয়ালটা চুপসে যায় বা সেল মেমব্রেন সমেত গোটা সেলটা চুপসে যায়, ওটাকে কি বলে? ফ্ল্যাসিডিটি বলে। ফ্ল্যাসিডিটি। আর এর মধ্যে অনেক ভায়োলেট কালারের একটা পিগমেন্ট থাকতে পারে, যেটার নাম হচ্ছে অ্যানথোসায়ানিনস। আচ্ছা, লাস্ট, যে সেলের মধ্যে অনেক নন লিভিং পার্ট থাকে, গ্র্যানিউলস। এগুলো ছোট ছোট স্মল পার্টিকেল, ক্রিস্টাল আর ড্রপলেটস, মানে ছোট ছোট হতে পারে। এগুলো কি হয় স্যার? স্টার্চ হতে পারে, গ্লাইকোজেন হতে পারে, অথবা তোমার ফুড হতে পারে, এগুলো হতে পারে। স্টার্চ হচ্ছে স্টোরেজ ফর্ম ইন প্ল্যান্ট সেল, প্ল্যান্ট স্টার্চ ফর্মে ফুডকে স্টোর করে রাখে, আর অ্যানিমাল গ্লাইকোজেন ফর্মে ফুডকে স্টোর করে রাখে। আমরা আমরা গ্লাইকোজেনকে কোথায় স্টোর করে রাখি? লিভারের মধ্যে স্টোর করে রাখি। আর প্ল্যান্ট স্টার্চকে কোথায় স্টোর করে রাখে? লিভ, ব্রাঞ্চ আর রুটের মধ্যে স্টোর করে রাখে। প্ল্যান্টের যেই পার্টে যেই পার্টে স্টার্চকে স্টোর করে রাখে, আমরা সেই পার্টটাকেই খাই। যেমন পটেটো, পটেটো হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেম, তো স্টেমের মধ্যে স্টার্চ স্টোর করে রাখে জন্য পটেটোর ওই পার্টটা আমরা খাই। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এখানে ডিফারেন্সিয়েট বিটুইন প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেল, এটা ভালো করে ডিফারেন্সটা ভালো করে পড়বে। এবার আমরা চলে আসি যে আমরা প্ল্যান্ট সেলকে কিভাবে মাইক্রোস্কোপের নিচে আইডেন্টিফাই করব। তাহলে আমাকে বলো, অনিয়ন, অনিয়ন প্ল্যান্ট না অ্যানিমাল? অবশ্যই প্ল্যান্ট। তাহলে এর ভেতরে যে সেলগুলো আমরা দেখতে পাবো সেগুলো প্ল্যান্ট সেল দেখতে হবে। তো কি করব, অনিয়ন, আমরা এই যে অনিয়নের যে পিল হয়, অনিয়ন যে খোসাটা হয়, এরকম লেয়ারের মতো ছুটানো যায়, তাই কি না? তাহলে আমরা কি নিলাম, একটু ব্লেড দিয়ে হালকা করে এরকম ভাবে কেটে একটা ফরসেপ দিয়ে একটা অনিয়নের পিলের একটা পাতলা লেয়ার একটা বের করলাম। দেখো, অনিয়নের যে লেয়ারের কথাটা আমি বলছি, স্যার ওটা তো অনেক মোটা হয় যেটা আমরা খাই। মন দিয়ে শুনবা, ওই লেয়ারেরও অনেক লেয়ার হয়, খুবই পাতলা পাতলা, মানে ট্রান্সলুসেন্ট, এই পার থেকে ওই পার দেখা যায়। হ্যাঁ, ভাঙলে এরকম করে বেড়ে চলেছে। ওই জিনিসটা ফরসেপ দিয়ে বের করতে হবে। বের করে এরকম করে একটা স্লাইডের, কাঁচের স্লাইডের উপরে ওটাকে সুন্দর করে রাখতে হবে। রাখার পরে একটা স্টেইন দিতে হবে, কালার। স্টেইনটার নাম কি? স্টেইনটার নাম হচ্ছে আয়োডিন অর ইওসিন, এরকম একটা স্টেইন দিতে হবে। স্যার আমরা প্ল্যান্টের সেলকে কেন কালার করব, এরকম স্টেইন কেন দিব? কারণ আমরা যদি স্টেইন না করে মাইক্রোস্কোপের নিচে যে হিট ট্রান্সপারেন্ট দেখতে পাবো, মানে সেলের কোনো পার্ট বোঝাই যাবে না, সেই জন্য ওটাকে কালার করতে হয়। জেনারেলি ইওসিন, ইওসিন হচ্ছে একটা বেসিক স্টেইন। অ্যাসিডিক বেসিক, বোঝো তো? বেসিক স্টেন। তাহলে সেলের যে অ্যাসিডিক পার্ট গুলো, ওই পার্ট গুলো এই ইওসিন দিয়ে কালার হবে। এনিওয়ে, তো যেমন, হ্যাঁ,
আয়োডিন, না আয়োডিনও বেশি। হ্যাঁ হ্যাঁ। না দেখো, অ্যাসিডিক অ্যাসিডিক পার্ট যেমন এখানে বলা হয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কেন অ্যাসিডিক? কারণ ওর মধ্যে আছে ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তো ওটা অ্যাসিডকে স্টেইন করার জন্য লাগে হচ্ছে বেসিক, বেসিক স্টেইন। কিন্তু সেলের মধ্যে বেসিক সেল অর্গানেল অত থাকে না, তাই অ্যাসিডিক স্টেইন অত ইউজ করা হয় না। বুঝতে পারলা? তো এরকম করে কালার করার পরে তারপরে ওই মানে কাঁচের স্লাইডটাকে তোমাকে ওটার মধ্যে হালকা হালকা করে ড্রপ করে জল ফেলতে হবে ড্রপার দিয়ে। কেন স্যার জল ফেলতে হবে? এক্সট্রা যে কালারটা, এক্সট্রা কালারটা ওয়াশ হয়ে যাবে। ওয়াশ হয়ে গেল, তারপরে তোমাকে একটা স্কোয়ারের মতো এরকম, এইদিকে দেখো, স্কোয়ারের মতো এরকম একটা কাঁচের একটা স্ল্যাব নিতে হবে, নিয়ে ওই অনিয়ন পিলটার উপরে এরকম করে চাপা দিতে হবে। এমন ভাবে চাপা দিতে হবে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। হ্যাঁ, তা দেওয়ার আগে মানে ওইটা দিয়ে চাপা দেওয়ার আগে গ্লিসারিন দেওয়া হয়। গ্লিসারিন মানে একটা ট্রান্সপারেন্ট জেলির মতো। গ্লিসারিন দিয়ে খুব সাবধানে এরকম ভাবে ফেললে তোমার হচ্ছে ভিতরে কোনো বাবলস ছাড়াই ওইটা কভার হয়ে যায়। ওই স্লিপটাকে বলা হয় কভার স্লিপ। কভার স্লিপ দিয়ে কভার করার পরে মাইক্রোস্কোপের নিচে যখন দেখবো, তখন সেলগুলোকে এইরকম দেখতে লাগবে। আচ্ছা, এবার স্যার তুমি কিভাবে, এবার তুমি মনে করো তোমাকে মাইক্রোস্কোপের নিচে একটা স্লাইড দেখানো হচ্ছে, তোমাকে বললো না যে এটা অনিয়ন পিলের স্লাইড, তো তুমি কি করে বুঝবা এটা প্ল্যান্ট সেল না অ্যানিমাল সেল? তুমি কিভাবে বুঝবে? হ্যাঁ, এর সেল ওয়াল গুলো প্রমিনেন্ট থাকে না? ইয়েস, ভেরি গুড। এগুলো এদের সেল ওয়াল, সরি, এর সেল ওয়াল গুলো হচ্ছে প্রমিনেন্ট, আর এর প্রপার শেপ আছে, রেক্ট্যাঙ্গুলার বা পলিগোনাল শেপ আছে। যদি শেপ থাকে তাহলেই বুঝে যাবা যে এগুলো হচ্ছে প্ল্যান্ট সেল। আর যদি শেপ না থাকে, যেমন অ্যামিবার মতো যদি এরকম যদি শেপ হয়, তাহলে বুঝে যাবা যে ওগুলো হচ্ছে অ্যানিমাল সেল। তো এইটা হচ্ছে কিভাবে আমরা সেলকে অবজার্ভ করতে পারি সেটার একটা এক্সপেরিমেন্ট। খুব ভালো করে করবা, তোমাদের এক্সামে কিন্তু, বোর্ড এক্সামে কিন্তু এক্সপেরিমেন্ট দিয়ে মিনিমাম 3টা কোশ্চেন আসবে। সেটা সেল চ্যাপ্টার, একটা এক্সপেরিমেন্ট সেল চ্যাপ্টার থেকে দিল, একটা ফটোসিনথেসিস থেকে দিল, একটা অন্য থেকে দিল। মিনিমাম 3টা কিন্তু এক্সপেরিমেন্টাল কোশ্চেন হবে, 3টা। আচ্ছা, এইবার চলে আসো, একটা হেডিং দেওয়া আছে, দ্য নিউক্লিয়াস কি টু দ্য লাইফ অফ এ সেল। স্যার নিউক্লিয়াসকে লাইফের কি বলা হয়েছে? মানে নিউক্লিয়াসই হচ্ছে হেড, ব্রেইন অফ দা সেল। কেন স্যার তুমি বললে আর আমি বিশ্বাস করে নিব? নিউক্লিয়াস হচ্ছে সেলের কি? তুমি বল, আমরা সায়েন্স করছি, এক্সপেরিমেন্টের মাধ্যমে এটাকে প্রুফ করে দেখাও যে নিউক্লিয়াস ছাড়াও যে সেল বেঁচে থাকতে পারে না, তার কি গ্যারান্টি? বেঁচেও তো থাকতে পারে। তাহলে দেখো, একটা এক্সপেরিমেন্ট এখানে দেওয়া আছে যে একটা অ্যামিবা নিল, এই অ্যামিবাটার মধ্যে নিউক্লিয়াস আছে। এবার এই অ্যামিবাটাকে মাইক্রোস্কোপের আন্ডার অবজারভেশন রাখা হলো। ওকে যদি প্রপার নিউট্রিশন, প্রপার ওয়াটার সব দেওয়া হয়, তাহলে একটা অ্যামিবা থেকে দুটো অ্যামিবা, দুটো অ্যামিবা থেকে চারটা অ্যামিবা, মানে সেল ডিভিশন হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াসটা থাকাকালীন অ্যামিবাটা হচ্ছে লিভিং। এবার বি নম্বরে কি করলো, একটা অ্যামিবার থেকে নিউক্লিয়াসটাকে বের করে দিল। তাহলে দেখো, এই অ্যামিবাটার ভিতরে এখন নিউক্লিয়াস নেই। এখন আন্ডার অবজারভেশনে আমি কি দেখবো, যে এই অ্যামিবাটা কোনো ডিভাইড করছে না, ইভেনচুয়ালি ডাইজ মানে মারা যাচ্ছে। আচ্ছা, 3 নম্বর কি, যেটা এই এই জিনিসটাকে একদম পাকাপোক্ত ভাবে প্রুফ করবে যে হ্যাঁ নিউক্লিয়াস ইজ দা কি, কি করলো, দুটো অ্যামিবা নিল, একটা দুটো, দুটো অ্যামিবারই নিউক্লিয়াসকে বের করে দিল। এবার কি করলো, যে সেকেন্ড যে অ্যামিবাটা, সেকেন্ড অ্যামিবার নিউক্লিয়াসটা নিয়ে ফার্স্ট অ্যামিবার মধ্যে ঢুকিয়ে দিল, কিন্তু সেকেন্ড অ্যামিবাটাকে ফাঁকাই রাখলো। সেকেন্ড অ্যামিবাটার মধ্যে নিউক্লিয়াস নেই, সেকেন্ড অ্যামিবার নিউক্লিয়াসটা 1 নম্বর অ্যামিবার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এগুলো কি বলতো, মাইক্রো ইনজেকশন বলে একটা প্রসেস আছে। হ্যাঁ, ওইটা দিয়ে করতে হয়, মাইক্রো ইনজেকশন।
তো তাহলে কি দেখা যাচ্ছে, যে ডোনার ডোনার যে নিউক্লিয়াসটাকে ডোনেট করলো, রেসিপিয়েন্ট মানে যে নিউক্লিয়াসটাকে রিসিভ করলো, রেসিপিয়েন্টটা বেঁচে থাকছে, দেখো রেসিপিয়েন্টটা সেল ডিভিশন করছে, কিন্তু যে ডোনারের মধ্যে, যার মধ্যে নিউক্লিয়াসটা নেই, ও মারা যাচ্ছে, ওর কোনো সেল ডিভিশন হচ্ছে না। তাহলে কি বোঝা যাচ্ছে, যে নিউক্লিয়াস ছাড়া কিন্তু সেল বেঁচে থাকতে পারছে না। তাহলে এই যে হেডিংটা দেওয়া আছে, যে নিউক্লিয়াস ইজ দা কি টু দা লাইফ অফ এ সেল, এটা প্রুফ হলো এই এক্সপেরিমেন্টটার মাধ্যমে। হুম। হ্যাঁ, ছুটি, যাও। নেক্সট দিন তোমরা কি করবা, এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো সব সলভ করে নিয়ে আসবা। ও, রেকর্ডিং হচ্ছে না?